সেকেন্ড পেপার তো কত আগেই শুরু হয়ে গেছে তোমাদের, তুমি জানো না? হাই 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 হাই, সেকেন্ড পেপার তো অনেক আগে শুরু হয়ে গেছে। সেকেন্ড পেপার আমরা তাপগতিবিদ্যা কত আগে শুরু করছি। তোমাদের আগে ফার্স্ট পার্টটা আমরা একটু শেষ করব, তোমাদের বেশিরভাগেরই তো কলেজে ফার্স্ট পার্ট পরীক্ষা, সো এই জন্য ফার্স্ট পার্টটা আগে আমরা শেষ করব, তারপরে হচ্ছে সেকেন্ড পেপারটা আমরা শুরু করব। চিন্তা করো না, তোমাদের সিলেবাস ইনশাল্লাহ ভালোভাবেই শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছো? আর সিলেবাস তো সিলেবাস সিলেবাস নিয়ে এত টেনশন করলে হবে? হবে না। এটা কোথায় চলে গেল? ওকে, ঠিক আছে ঠিক আছে, তো চলো আমরা তাহলে শুরু করি। রেডি সবাই? সবাই রেডি আশা করি। ঠিক আছে, চলেন তাহলে শুরু করি। না না, এটা প্রথম ক্লাস হইলে হবে না। এই চয়ন বড়ুয়া, তুমি হচ্ছে প্রথম থেকে ক্লাসটা করে আসো। ঠিক আছে ঠিক আছে, সবাই এখন অন্য যে কোনো কমেন্ট বাদ, ঠিক আছে? এখন সরাসরি সম্পূর্ণ মনোযোগ দাও ক্লাসে, সম্পূর্ণ মনোযোগ দাও ক্লাসে, ঠিক আছে? সো আমরা সবার আগে আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কোনো একটা বস্তুর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আসলে বলতে কি বোঝায়। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বলতে আসলে কি বোঝায়? যেমন ধরো, আমরা যদি যে কোনো একটা বস্তুর উপরে একটা আঘাত করি, তাহলে দেখা যাবে সেই বস্তুটা তার নিজস্ব একটা কম্পনে কম্পিত হতে থাকবে, এবং সেই কম্পনের কারণে কিন্তু আমরা একটা শব্দ সেখান থেকে পাবো। যেমন এই যে আমার হাতের কাছে রিমোট আছে, এখানে একটা কলম আছে, এই কলমটা দিয়ে যদি বাড়ি দেই, এই যে একটা বাড়ি, এই বাড়িটার কারণে কিন্তু এই রিমোটের যে একটা নিজস্ব কম্পন, সেই নিজস্ব কম্পনে সে কাঁপছে। প্রত্যেকটা বস্তুরই এরকম একটা নিজস্ব কম্পন আছে, সেইটাকে আমরা বলি তার মুক্ত কম্পন। আমরা চলো আগে একটু সংজ্ঞাটা পড়ে নেই, এরপরে এই রিলেটেড খুব সুন্দর একটা ভিডিও আছে, সেটা দেখলে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা আগে চলো একটু ডেফিনেশনটা দেখে নেই কি বলছে। এখন লেখার দরকার নেই, এগুলা জাস্ট একটু খেয়াল করো, স্লাইড তো পেয়েই যাবা, এগুলা তপন স্যারের বই থেকে হুবহু লেখা, একটু খেয়াল করো। মুক্ত কম্পন বলতে আমরা কি বুঝি? যে কোনো আকার, গঠন বা আকৃতির কোনো বস্তুকে, সরি এখানে আসলে টাইপিং একটু মিস্টেক হয়ে গিয়েছে, এর জন্য আন্তর্জাতিকভাবে দুঃখিত। আমরা তো আসলে বন্ধুকে ধরে আন্দোলিত করতে পারি না। এই আমরা কি একটা বন্ধু, আমাদের প্রিয় বন্ধু, তাকে ধরে কি আমরা আন্দোলন করতে পারি বলো? সো আকৃতির বস্তু হবে এটা, বন্ধুকে ধরে আন্দোলন করতেছি, বিশাল একটা ব্যাপার। সো আমরা যদি যে কোনো আকার, গঠন বা আকৃতির কোনো একটা বস্তুকে যদি আন্দোলিত করি, তাহলে সেটা একটা নিজস্ব কম্পাঙ্ক রক্ষা করে স্পন্দিত হয়, এই স্পন্দনকে স্বাভাবিক বা মুক্ত কম্পন বলে। মুক্ত কম্পনটার ইংরেজি হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, বা এটাকে ফ্রি ভাইব্রেশনও বলে। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, মুক্ত কম্পন, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, বা এটাকে আমরা বলি ফ্রি ভাইব্রেশন। ঠিক আছে? যে কোনো বস্তুকে যখন আমরা ধরো কাঁপতে দেই, বা যে কোনো আকার আকৃতির, যে কোনো আকার গঠন আকৃতির বস্তুকে যখন আন্দোলিত করি, অর্থাৎ সেটাকে যখন ধরে নাড়া দেই বা কোনো একটা বস্তু দিয়ে আঘাত করি, তখন সেটা নিজস্ব একটা কম্পন রক্ষা করে স্পন্দিত হয়, এই স্পন্দনকে মুক্ত কম্পন বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বলে। এরপরে আসো পরবশ কম্পন, এটার ইংরেজি হচ্ছে ফোর্সড ভাইব্রেশন। এটা বলতে কি বোঝায় দেখো, এগুলো সব মনে থাকবে, একটা ভিডিও দেখলে পুরোটা মনে থাকবে, জাস্ট আগে একটু ফর্মাল ডেফিনেশনগুলো দেখে নাও। একটা কি বললাম, যে যেটা নিজস্ব কম্পনে কোনো একটা বস্তুকে যদি আন্দোলিত করা হয়, কোনো কিছু দিয়ে আঘাত করা হয়, তাহলে সেটা নিজস্ব কম্পাঙ্ক রক্ষা করে স্পন্দিত হয়, এই স্পন্দনকে স্বাভাবিক বা মুক্ত কম্পন বলে। ঠিক আছে? পরবশ কম্পন হচ্ছে কোনো বস্তুর উপর আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের কম্পাঙ্ক। আবারও বন্ধুর চলে এসেছে, আমরা বন্ধুকে ধরে এত কম্পন দিচ্ছি আজকে। বস্তুর কম্পাঙ্ক বস্তুর স্বাভাবিক কম্পনের চেয়ে ভিন্নতর হলে
বস্তুটা প্রথমে অনিয়তভাবে কম্পিত হয় এবং পরে আরোপিত কম্পনের কম্পাঙ্কে কম্পিত হতে থাকে। এই ধরনের কম্পনকে পরবশ বা আরোপিত কম্পন বলে। জিনিসটা কি দেখো, যে আমরা যদি কোনো একটা বস্তুকে চাই তার নিজস্ব কম্পনে তাকে না কাঁপায়ে ভিন্ন একটা কম্পনে তাকে কাঁপাতে, তাহলে যে ভাইব্রেশনটা তৈরি হয় সেটাই হচ্ছে ফোর্সড ভাইব্রেশন। আরেকবার পড়ো সংজ্ঞাটা, কোনো বস্তুর উপর আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের কম্পাঙ্ক। দেখো, অর্থাৎ আমি জোর করে আরোপ করতেছি যে না তুই নিজস্ব কম্পনে কাঁপবি না, আমি যে কম্পাঙ্কে কাঁপতে বলবো সেই কম্পাঙ্কে কাঁপবি। হ্যাঁ, কোন বস্তুর উপর আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের কম্পাঙ্ক বস্তুর স্বাভাবিক কম্পনের কম্পাঙ্কর চেয়ে ভিন্নতর হলে, মানে তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যেটা তার থেকে যদি ভিন্নতর হয়, তাহলে প্রথমে বস্তুটা একটু র্যান্ডমলি অনিয়মিতভাবে কম্পিত হয়, পরে আরোপিত কম্পনের কম্পাঙ্কে কম্পিত হতে থাকে। এই ধরনের কম্পনকে পরবশ বা আরোপিত কম্পন বলে। ঠিক আছে, এবং অনুনাদ জিনিসটা কি? এটার ইংরেজি হচ্ছে রেজোনেন্স। এটার ইংরেজি হচ্ছে রেজোনেন্স। একটু খেয়াল করো, কোন বস্তুর নিজস্ব কম্পাঙ্ক আর তার উপর আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের কম্পাঙ্ক যদি সমান হয়, তাহলে বস্তুটা সর্বোচ্চ বিস্তার সহকারে কম্পিত হতে থাকে। এই ধরনের কম্পাঙ্ককে, এই ধরনের কম্পনকে আমরা বলি অনুনাদ। অর্থাৎ আমি মনে করো কোনো একটা বস্তুর উপরে আরোপিত একটা কম্পন দিলাম এবং দেখা গেল তার আরোপিত কম্পন এবং তার নিজস্ব কম্পন, দুইটা কম্পন সেম, তখন দেখা যায় বস্তুটা সর্বোচ্চ বিস্তারে কাঁপতে থাকে। এই ঘটনাটাকে আমরা বলি অনুনাদ। দেখো, আমাদের নরমালি ক নাম্বার প্রশ্নের জন্য এই টাইপের ডেফিনেশনগুলো আসবে এবং এগুলো হুবহু লিখে দিয়ে আসবা। এখন আসো আমরা একটুখানি একটা সুন্দর ভিডিও একটু দেখে আসি। দেখো এখানে এটা ইউটিউবের একটা ভিডিও। আমরা একটু প্রথমে এটাকে একটু চালাই, দেখি আমার এখানে সাউন্ড অফ করা, সাউন্ডটা তোমাদের আসলে একটু পাইতে হবে, না হলে বুঝবা না। সো খেয়াল করো, আমরা এই যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ফোর্সড ভাইব্রেশন এবং রেজোনেন্স। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হচ্ছে, দেখো It's basically that when you strike an object, it will have its own natural frequency. So this tuning fork, if I strike it with the rubber mallet. আচ্ছা একটু দাঁড়াও তো, এই সাউন্ডটা কি পাচ্ছ কিনা একটু জানাও, না হলে সাউন্ড না পাইলে এই ভিডিওটার মজা পাবা না। সাউন্ডটা না পাইলে এই ভিডিওটার মজা পাবা না। Has that particular natural frequency. দেখো তো, If I pick up something different, like সাউন্ড কি পাও? অনেক হালকা। like a coffee cup. That sound you hear when I flick it, that's its natural frequency. দেখো দেখো আরেকবার করি, আমি উনি যা বলতেছে আমি তাই বলতেছি তোমাকে। হ্যাঁ, সো এখানে দেখো, প্রথমে ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা দেখানোর জন্য প্রথমে একটা দেখো সুরশলাকা নিল এবং এই সুরশলাকাটাকে হাতুড়ি দিয়ে বাড়ি দিবে। সো তখন With the rubber mallet, has that particular natural frequency. তখন এই বস্তুটার একটা নিজস্ব কম্পাঙ্কে সেটা কম্পিত হতে থাকবে, সেটার একটা সাউন্ড আসে। That sound you hear when I flick it, that's its natural frequency. যেমন এইখানে যখন একটা কাপ নিয়ে এসে টোকা দিল, তখন এই কাপটা তার নিজস্ব একটা কম্পনে কিন্তু কাঁপা শুরু করছে, তার নিজস্ব একটা কম্পনে কাঁপা শুরু করছে। এইবার খেয়াল করো, You can force certain things to vibrate at a vibration frequency that's not its own. দাঁড়াও একটা মিনিট, আমি একটু দেখি, দাঁড়াও এখানে এটার রিমোট দিয়ে সাউন্ডটা কি আর বাড়ানোর সুযোগ আছে কি না, একটা মিনিট একটু। আচ্ছা গুড, আরে সেরা সেরা সেরা। ওকে, দেখি এইবার সাউন্ড আসে কিনা। Board. হ্যাঁ, সাবাস If I সাবাস flick সাবাস, this, you hear a much ঠিক আছে, এবার আশা করি শুনবা। দেখো এবার আশা করি শুনবা, আর একটু বাড়াই দিই, হাইয়েস্ট সাউন্ড দিয়ে দিই। ওকে, এটা হাইয়েস্ট সাউন্ড, দেখো এবার। সো কি হচ্ছে দেখো, All right, guys, we have three simple topics here to talk about: natural frequency, force vibrations, and resonance. Natural frequency is a pretty simple idea. It's basically that when you strike an object, it will have its own natural frequency. So this tuning fork, if I strike it with the rubber mallet, দেখো যেটা বলছিলাম যে এইখানে যখন এই টিউনিং ফর্কটাকে ধরে একটা বাড়ি দিবে, তখন এই টিউনিং ফর্কটা তার নিজস্ব কম্পাঙ্কে কম্পিত হতে থাকবে। সেটার সাউন্ডটা কেমন হয় দেখো। has that particular has
This tuning fork, if I strike it with a rubber mallet, has that particular natural frequency. If I pick up something different, like, I know this seems goofy, but like a coffee cup. এবার তোমার হলো এরকম একটা সুরশলাকা বাদ দিয়ে যে কোনো একটা বস্তু, একটা কফির মগ নিছে, সেইটাকে এখন বাড়ি দিয়ে দেখবে যে এটা তার নিজস্ব কম্পনে কিন্তু কম্পিত হতে থাকবে। That sound you hear when I flick it, that's its natural frequency. Okay? If we move over here to forced vibrations, you can force certain things to vibrate at a vibration frequency that's not its own. If I tap on this board, that's its natural frequency. But if I strike... এই যে দেখো, যখন বোর্ডে ধাক্কা দিল তখন যে কম্পাঙ্কে এটা কম্পিত হয়েছে এটা হলো বোর্ডের ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা। কিন্তু এবার খেয়াল করো, যখন এই সুরশলাকাটার উপরে একটা হাতুড়ি দিয়ে বাড়ি দিবে তখন সুরশলাকাটা কি একটা কম্পনে কম্পিত হতে থাকবে, সুরশলাকাটা তার নিজস্ব কম্পনে কম্পিত হতে থাকবে। সেটা হওয়ার পরে যখন এই সুরশলাকাটাকে বোর্ডের কাছে নিয়ে যাওয়া হবে তখন দেখবা একটা ডিফারেন্ট সাউন্ড আসে, এবং বোর্ডটা তখন নিজস্ব কম্পনে কম্পিত না হয়ে পরবশ কম্পনে কম্পিত হয়, বা এই যে সুরশলাকার নিজস্ব কম্পনে কম্পিত হওয়া শুরু করে। দেখো, the tuning fork and then put it against the board. I'm forcing the board to vibrate at the tuning fork's frequency. দুইটা সাউন্ড যে আলাদা এইটা কি বুঝতে পারছো? প্রথমে যখন টিউনিং ফর্কটারে একটা হাতুড়ি দিয়ে বাড়ি দিল তখন যে সাউন্ডটা হইছে, আর যখন এই টিউনিং ফর্ক কম্পিত টিউনিং ফর্কটাকে নিয়ে যখন বোর্ডের কাছে দিল তখন সাউন্ডটা দেখছো ডিফারেন্ট হয়ে গেছে। সো যখন শুধুমাত্র বোর্ডকে কাঁপানো হয়েছিল তখন কিন্তু সেটা নিজস্ব কম্পনে কম্পিত হয়েছে, কিন্তু আমরা এবার সুরশলাকাটার উপরে একটা বাড়ি দিছি, বাড়ি দেওয়ার পর সেটা একটা নিজস্ব কম্পনে কম্পিত হচ্ছিল সুরশলাকাটা। এইটাকে যখন আমরা বোর্ডের কাছে নিয়ে গেছি, বোর্ড তখন নিজের কম্পনে কম্পিত না হয়ে সেটা সুরশলাকার কম্পনে কম্পিত হওয়া শুরু করছে। সো এই কারণে তখন দেখো সাউন্ডটাও কিন্তু ডিফারেন্ট আসছে। সো এটা হলো বোর্ডের উপরে আমরা একটা আরোপিত কম্পন তৈরি করছি, বোর্ডের উপরে একটা আরোপিত কম্পন তৈরি করছি, এটাকে বলছি পরবশ কম্পন। And then put it against the board. I'm forcing the board to vibrate at the tuning fork's frequency, so you see this amplification. ঠিক আছে, তাহলে ফোর্সড ভাইব্রেশন বা পরবশ কম্পন এই জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া হয়েছে না? বলো তো, ফোর্সড যে ভাইব্রেশন এটা সম্পর্কে একটা আইডিয়া হয়েছে। এইবার আসো আমরা দেখি রেজোনেন্সটা কি। দেখো, রেজোনেন্স হতে হলে কি হতে হয়? রেজোনেন্স হতে হলে আমরা আরোপিত যে কম্পনটা সেটা এবং মুক্ত কম্পনের যে কম্পাঙ্ক, দুইটা কম্পাঙ্ক সেম হতে হয়। দুইটা কম্পাঙ্ক সেম হলে বস্তুটা একটা সর্বোচ্চ বিস্তারে কাঁপাকাঁপি করতে থাকে। তো দেখো এটা কেমন হয়। Fancier version of this would be this tuning fork box. If I flick this tuning fork, you hear a much louder sound from the box because the tuning fork's natural frequency is forcing the box to vibrate at that same frequency. The box on its own has that. দেখো, দুইটা টোকা দিয়ে সাউন্ডের ডিফারেন্সটা বুঝালো। প্রথমে দেখো, যখন কাঠের উপরে একটা টোকা দিছে তখনকার সাউন্ড, আর যখন ওই সুরশলাকার উপরে একটা কম্পন দিছে বা একটা টোকা দিছে তখনকার সাউন্ড কি সেম নাকি ডিফারেন্ট? দুইটা সাউন্ড কি আলাদা আলাদা ছিল। এবং এখানে কিন্তু যখন এই বক্সের মধ্যে জাস্ট টোকা দিছে তখন সেই বক্সটা শুধুমাত্র নিজস্ব কম্পনে কম্পিত হয়েছে, কিন্তু যখন সুরশলাকার উপরে একটা বাড়ি দিছে তখন কিন্তু সুরশলাকা নিজে কাঁপছে এবং সেই কাঁপার পাশাপাশি সে বক্সকেও কাঁপাচ্ছে, অর্থাৎ বক্সটাকে সে পরবশ কম্পনে কম্পিত করা শুরু করে দিছে। এই কারণে দেখো সাউন্ডটাও কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্স একটা সাউন্ড পাইছো। সো দেখো, You hear a much louder sound from the box because the tuning fork's natural frequency is forcing the box to vibrate at that same frequency. The box on its own has that natural frequency, right? Now, our final term, resonance, comes when you force, would be this tuning fork box. If I flick this tuning fork, you hear a much louder sound from the box because the tuning fork's natural frequency is forcing the box to vibrate at that same frequency. The box on its own has that natural frequency, right? Now, our final term, resonance, comes when you force something. দেখো, এর কাছে যে দুইটা বক্স আছে, এই দুইটা বক্স একদম সিমিলার, একদম আইডেন্টিক্যাল। সো দুইটা বক্সের মধ্যে সেম সুরশলাকা রাখা, সেম টাইপের বক্স রাখা। এখন যেটা করবে, এক পাশে শব্দ তৈরি করবে এবং আরেক পাশে দেখা যাবে আরেক পাশে শব্দ তৈরি হওয়া শুরু হয়েছে। তুমি দেখো,
To vibrate, but it just happens to be its natural frequency. So you'll notice I have two of these tuning fork boxes. I'm going to strike this first one. Now if I stop this one, you can still hear this one. Right? I didn't strike this one. All I did was strike the one on the left. And when it vibrates, it sends its sound waves out, trying to force things to vibrate at that same frequency. Well, this tuning fork happens to have this same natural frequency. So this tuning fork resonates with this one. Right? So that is resonance. বুঝতে পারছো এখানে কি কাহিনী হয়েছে? যে দুইটা বক্স ছিল, দুইটা বক্সের মধ্যে প্রথম যেই বক্সটা আছে সেই বক্সটাই প্রথমে সাউন্ড করছে। সো ওইটাই সাউন্ড করলে পাশে একদম সিমিলার একটা বক্স দুইটাকে পাশাপাশি রাখছে। তো আমরা অনুনাদটা কি পড়লাম? অনুনাদটা হচ্ছে যখন তুমি একটা আরোপিত কম্পন দিবা, কোনো একটা বস্তুর মধ্যে একটা আরোপিত কম্পন দিবা, সেই আরোপিত কম্পন যদি বস্তুর নিজস্ব কম্পাঙ্কের সমান হয়ে যায় তখন সেটা কিন্তু সর্বোচ্চ বিস্তারে ওঠানামা করতে, সেটা তখন সর্বোচ্চ বিস্তারে কাঁপতে থাকে। তো এখানে কি হলো দেখো, প্রথম যেই বক্সটা ছিল প্রথম বক্সটাই কিন্তু দ্বিতীয় বক্সটার সাথে কানেক্টেড ছিল না। খেয়াল করো, প্রথম বক্সটা কিন্তু দ্বিতীয় বক্সের সাথে কানেক্টেড না, দুইটা বক্স কিন্তু কানেক্টেড না। একটাতে শব্দ করলো, এটা অফ করে দিল, অফ করে দেওয়ার পরে দেখা যাচ্ছে দ্বিতীয় বক্স থেকেও সাউন্ড বেরোচ্ছে। দেখছো, একটাতে শব্দ করছে, দেখো দুইটা বক্স, সাউন্ড একটাতে করলে এটার সাথে এটা কানেক্টেড না, এবার হাত দিয়ে এটাকে অফ করে দিল। You can still hear this one. Right? I didn't strike this one. All I did was strike the one on the left. And when it vibrates, it sends its sound waves out, trying to force things to vibrate at that same frequency. Well, this tuning fork happens to have this same natural frequency. So this tuning fork resonates with this one. Right? So that is resonance. বুঝতে পারছো? সো আমাদের প্রথম যে বক্সটা ছিল সেই বক্সের মধ্যে সাউন্ড করছে, প্রথম বক্সের সাথে দ্বিতীয় বক্সের কোনো রকম কানেকশন নাই, প্রথম বক্স কাঁপা শুরু করছে এবং ওই কম্পনটা দ্বিতীয় বক্সের যে নিজস্ব কম্পন সেই কম্পনের সাথে মিলে গেছে। সো মিলে যাওয়ার কারণে দ্বিতীয় বক্সটা কিন্তু সিমিলার একটা কম্পনে কম্পিত হওয়া শুরু করছে, যদিও প্রথম বক্সের সাথে দ্বিতীয় বক্স কিন্তু সরাসরি কানেক্টেড ছিল না। এরপরে প্রথম বক্সটাকে ধরে ওটাকে বন্ধ করে দিছে, দ্বিতীয় বক্সে তখনও কিন্তু সেম একটা সাউন্ড বের হয়ে আসতেছিল। সো দ্বিতীয় বক্সটা হচ্ছে প্রথম বক্সের সাথে একটা অনুনাদ তৈরি করছে। বুঝতে পারছো? দ্বিতীয় বক্সটা প্রথম বক্সটার সাথে একটা অনুনাদ তৈরি করেছে। ওকে, গুড। সো তাহলে আমরা এবার আসো আবার এই ডেফিনেশনগুলো পড়ি, তাহলে দেখবা যে আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো আমাদের কি বললো দেখো, মুক্ত কম্পন যে কোনো আকার গঠন বা আকৃতির বস্তুকে আন্দোলিত করলে তা একটা নিজস্ব কম্পাঙ্ক রক্ষা করে স্পন্দিত হয়, এই স্পন্দনকে স্বাভাবিক বা মুক্ত কম্পন বলে। ক্লিয়ার? বুঝছি এইটা। পরেরটা কি? পরবশ কম্পন। কোন বস্তুর উপর আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের কম্পন বস্তুর স্বাভাবিক কম্পনের কম্পাঙ্কের চেয়ে যদি ভিন্ন হয়, যেমন এই যে বোর্ড এবং ওই সুরশলাকার কথা বলছে, যদি দুইটা ভিন্নতর হয়, বস্তুটা প্রথমে মানে বোর্ডটা প্রথমে অনিয়মিতভাবে কম্পিত হবে এবং পরে সুরশলাকার কম্পনের কম্পাঙ্কে কম্পিত হতে থাকে, এই ধরনের কম্পনকে পরবশ বা আরোপিত কম্পন বলে। আর যখন বস্তুর নিজস্ব কম্পাঙ্ক আর তার উপর আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের কম্পাঙ্ক সমান হয় তখন বস্তুটা সর্বোচ্চ বিস্তার সহকারে কম্পিত হতে থাকে, এই ধরনের কম্পনকে অনুনাদ বলে। ঠিক আছে, এই ধরনের কম্পনকে অনুনাদ বলে। ওকে, তাইলে আমরা এইটা দেখলাম। এবার আসো, আমরা যখন কোনো একটা বাদ্যযন্ত্রের মধ্যে সুর তৈরি করব, এইখানে কিছু টার্ম আমাদের একটু জানা লাগবে, যে কোনটাকে সুর বলে, কোনটাকে স্বর বলে, সুরের মধ্যে কি থাকে, স্বরের মধ্যে কি থাকে। আসলে দেখো, প্রত্যেকটা জিনিসই কিন্তু এই যে সাউন্ড যেগুলো আমরা পাচ্ছি সবগুলাই কিন্তু মূলে আছে কি? কম্পাঙ্ক। সো কম্পাঙ্ক কিন্তু এই টপিকগুলার একদম বলতে পারো প্রাণ ভ্রমরা মতন। সো আমরা প্রথমে আগে একটু দেখি সুর বলতে আমরা কি বুঝি। খেয়াল করো, সুর বলতে আমরা কি বুঝি? কোনো উৎস থেকে নিঃসৃত শব্দে, যে কোনো উৎস থেকে একটা শব্দ বের হইছে, শব্দে যদি একটা মাত্র কম্পাঙ্ক থাকে, একটা মাত্র কম্পাঙ্ক থাকে, তাহলে সেই শব্দকে বলে সুর।
কথা বুঝছো? যদি দেখি যে কোনো একটা উৎস থেকে এমন একটা শব্দ বের হইছে যে এই শব্দতে কম্পাঙ্ক একটা, তাহলে সেইটাকে আমরা বলবো সুর। যেমন একটু আগে দেখলাম না একটা ইয়াতে সুরশলাকাকে হাতুড়ি দিয়ে দিছে একটা বাড়ি, সো হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়ার পর একটা চিউ করে একটা আওয়াজ হচ্ছিল, ওইটা কিন্তু দেখো একটা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ বের হচ্ছিল। ওই নির্দিষ্ট কম্পাঙ্ক যদি একটা কম্পাঙ্কের শব্দ বের হয় সেইটাকে আমরা বলছি ওইটা হলো একটা সুর। তাহলে সুর কোনটাকে বলে? সুরের ইংরেজি হচ্ছে টোন। সুর কোনটাকে বলি আমরা? কোন উৎস থেকে নিঃসৃত শব্দে যদি একটা মাত্র কম্পাঙ্ক থাকে তাহলে সেই শব্দকে আমরা সুর বলি। ঠিক আছে, সেইটাকে আমরা সুর বলি। ওকে ভাইয়া, সর্বোচ্চ বিস্তারের ব্যাপারটা হচ্ছে কি, যখন সর্বোচ্চ বিস্তারে কোনো বস্তু কাঁপতে থাকে তখন সাউন্ডটা অনেক বেশি লাউড শোনায়। সো আমরা দেখলাম না দুইটা যখন একসাথে কাঁপতেছিল তখন অনেক লাউড সাউন্ড আসছিল এবং অনেকক্ষণ ধরে তারা কাঁপতে থাকে। যেহেতু তার নিজস্ব কম্পনে সে কাঁপছিল, অনেকক্ষণ ধরে সেই সাউন্ডটা কিন্তু আমরা দেখছি একটা বন্ধ হয়ে যাওয়ার পরেও আরেকটা কিন্তু কাঁপছিল। সো আমাদের এইটা হলো মানে সর্বোচ্চ বিস্তারে কাঁপা বলতে কি, যখন দুইজনের ফ্রিকোয়েন্সি সেম হয়ে যাবে। বলো তো ফ্রিকোয়েন্সি সেম হয়ে যাওয়া মানে কি? ওই যে সেই ওয়েভ লেংথ সেম না, এই v is equals to f ল্যামডা, এই দেখো v সমান সমান f ল্যামডা। তো আমাদের তো বায়ু মাধ্যমে বেগের মান সেম, যদি আমাদের কম্পাঙ্ক সেম হয়ে যায় তাহলে ল্যামডাটাও কি হবে? সেম হয়ে যাবে না? সো বলো তো দুইটা যখন একই টাইপের তরঙ্গ একটার উপর আরেকটা উপরিপাতিত হবে তখন কি তারা সর্বোচ্চ বিস্তারে কাঁপতে থাকবে না? সো এই কম্পনটাকেই আমরা বলছিলাম আমাদের অনুনাদ। বুঝতে পারছো? দেখো এটা গেল। এইবার আসো সুর কোনটা বললাম, যে কোনো উৎস থেকে নিঃসৃত শব্দে যদি একটা মাত্র কম্পাঙ্ক থাকে সেই শব্দকে আমরা সুর বলি। স্বর কোনটা? কোনো শব্দের মধ্যে যদি একাধিক কম্পাঙ্ক থাকে তাহলে সেই শব্দকে স্বর বলে। যদি কোনো একটা সোর্স থেকে এমন একটা শব্দ বের হয়েছে যেখানে একাধিক কম্পন আছে সেইগুলাকে আমরা বলতেছি স্বর। অর্থাৎ অনেকগুলা সুর মিলে স্বর তৈরি হয়। কোনো শব্দের মধ্যে যদি একাধিক কম্পাঙ্ক থাকে তাহলে সেই শব্দকে স্বর বলে। ভালো কথা। কোনো স্বরের মধ্যে বিদ্যমান সুরগুলার মধ্যে যার কম্পাঙ্ক সবচেয়ে কম তাকে মূল সুর বা মৌলিক সুর বলে। ভাই এগুলা থেকে অবজেক্টিভ আসে কিন্তু একটু খেয়াল রেখো, এইগুলা একটু খেয়াল রেখো। কোন স্বরের মধ্যে, স্বর মানে কি? অনেকগুলা সুরের সমষ্টিকে আমরা কিন্তু স্বর বলি, সো দেখো কোন স্বরের মধ্যে বিদ্যমান যে সুরগুলো আছে তার মধ্যে যার কম্পাঙ্ক সবচেয়ে কম তাকে মূল সুর বা মৌলিক সুর বলে। যার কম্পাঙ্ক সবচেয়ে কম তাকে মূল সুর বা মৌলিক সুর বলে বা ফান্ডামেন্টাল টোন বলে। আমরা একটু পরে একটা ম্যাথ প্রবলেম সলভ করব, এখানে গেলে এই প্রত্যেকটার অ্যাপ্লিকেশন বুঝতে পারবা, প্লাস আজকের লেকচার সামনে আগানোর জন্য আমাদের এই টপিকগুলো লাগবে। সো যেটা বলছিলাম, দেখো সুর কোনটা? সুর হচ্ছে কোনো একটা উৎস থেকে যদি একটা শব্দ বের হয় যেই শব্দের কম্পাঙ্ক একটাই তাহলে সেটাকে আমরা বলি সুর। তারপরে যদি দেখা যায় কোনো একটা শব্দের মধ্যে অনেকগুলা কম্পাঙ্ক আছে তাহলে সেটা আর সুর না, সেটা কি? স্বর। এবং এই স্বরের মধ্যে বা যেই শব্দের মধ্যে স্বর আছে, স্বর বলতে কি অনেকগুলা সুর আছে, সো অনেকগুলা সুরের এক একটার কম্পাঙ্ক এক এক রকম। যার কম্পাঙ্ক সবচেয়ে কম, যেই টোনটার কম্পাঙ্ক সবচেয়ে কম সেইটাকে আমরা কি নাম দেই? ফান্ডামেন্টাল টোন বা মৌলিক সুর বা মূল সুর। কোন স্বরের মধ্যে বিদ্যমান সুরগুলার মধ্যে যার কম্পাঙ্ক সবচেয়ে কম তাকে মূল সুর বা মৌলিক সুর বলে। অন্য সকল সুর যার কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের চেয়ে বেশি তাকে আমরা বলি উপসুর বা ওভারটোন। তাহলে ওভারটোন কোনগুলা? ওভারটোন হচ্ছে সবচেয়ে ছোট যেই কম্পাঙ্কটা ছিল সেই কম্পাঙ্ক থেকে সেটাকে বাদ দিয়ে বাকি যেই কম্পাঙ্কগুলা সেগুলাকে বলা হয় উপসুর। সবচেয়ে ছোট কম্পনটাকে বাদ দিলে বাকি যেই কম্পনগুলো আছে, যে কম্পাঙ্কগুলো আছে সেগুলাকে আমরা বলি উপসুর। ঠিক আছে, সেগুলাকে আমরা বলি উপসুর। এবার দেখো উপসুরগুলার মধ্যে উপসুরগুলার কম্পাঙ্ক যদি মূল সুরের কম্পাঙ্কের সরল গুণিতক হয় তাহলে সে সকল উপসুরকে হারমোনিক বলে। কাজেই সকল হারমোনিক উপসুর, কিন্তু সকল উপসুর হারমোনিক নয়। আমরা একটা এক্সাম্পল দিয়ে এই লাস্টের যে প্যারাটা আছে এইটা বুঝবো। এইটা নর্মালি যারা পরিচিত, তোমরা দেখবা যারা ওই যে গান বাজনা করে তারা এগুলোর সাথে অনেক বেশি পরিচিত, এই টার্মগুলোর সাথে। সো চলো আমরা আগে একটা এক্সাম্পল দেখে নেই, তারপরে আমরা এগুলাতে আবার ফেরত আসবো। সো খেয়াল করো, কোনো একটা বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্র থেকে নিঃসৃত কম্পাঙ্কগুলা হচ্ছে এইরকম।
কোনো একটা বাদ্যযন্ত্র থেকে 256 হার্জের কম্পাঙ্ক আসছে, 268 হার্জের কম্পাঙ্ক আসছে, 502, 512, 620, 768, 1020, 1280। সবাই একটু কাছে ক্যালকুলেটর নিও, সবাই একটু কাছে ক্যালকুলেটর নিও। সো কোনো একটা বাদ্যযন্ত্র থেকে নিশ্চিত কম্পাঙ্কগুলো এরকম আছে। ধরো আমরা এটাই বললাম যে ধরো একটা বাঁশি, সেই বাঁশি থেকে বাঁশির সুর কি বিভিন্ন রকম করা সম্ভব না? সো বিভিন্ন রকম করা সম্ভব, হ্যাঁ এট এ টাইম সাউন্ড একটাই হবে, কিন্তু যদি ভিন্ন ভিন্ন সাউন্ড তো আমরা বাঁশিতে বাজাইতেই পারি। সো সেই ক্ষেত্রে এখন বাঁশি বাজাই দেখানো সম্ভব না, জানো তো, মানে বাঁশির ক্ষেত্রে তো সুর একটা হয় না, অনেকগুলা সুর কিন্তু এখানে তৈরি করা যায়। সো সেইখানে ধরো কোন একটা বাদ্যযন্ত্র থেকে নিশ্চিত বিভিন্ন টাইপের কম্পাঙ্কগুলা কি কি এটা আমাদেরকে বলে দিছে। একটা হলো 256 হার্জ, একটা হলো 268 হার্জ, একটা হলো 502, 512, 620, 768, 1020 এবং 1280। ঠিক আছে, এরকম বিভিন্ন টাইপের কম্পাঙ্ক কোনো একটা ইয়া থেকে বের হচ্ছে, কোনো একটা বাদ্যযন্ত্র থেকে বের হচ্ছে। ঠিক আছে, সো তাইলে দেখো, ওকে, তাহলে দেখো আমরা এখান থেকে প্রথমে বলছে মূল সুর কোনটা, বলো তো মূল সুর এগুলার মধ্যে মূল সুর কোনটা হবে? মূল সুরের সংজ্ঞা কি ছিল? মূল সুর বা ফান্ডামেন্টাল টোন সেটা কি ছিল? ফান্ডামেন্টাল টোন বা মূল সুরটা ছিল স্বরগুলার মধ্যে বা সুরগুলার মধ্যে যার কম্পাঙ্ক সবচেয়ে কম, যার কম্পাঙ্ক সবচেয়ে কম সেটাকে আমরা বলি মূল সুর। তাহলে এখানে 256 হার্জ যেটা, সেইটা হচ্ছে আমাদের সবচেয়ে কম না? সবগুলা কম্পাঙ্কের মধ্যে সবচেয়ে কম কোনটা? 256। তাহলে মূল সুর হচ্ছে এখানে 256 হার্জ। মূল সুর হচ্ছে কোনটা? 256 হার্জ। ডান। খ নাম্বার প্রশ্নে আসো, কি বলছে? দ্বিতীয় হারমোনিক বা অষ্টক কোনটা? মনে রাখবা প্রথম হারমোনিক, দ্বিতীয় হারমোনিক, তৃতীয় হারমোনিক এগুলা কোনটা? সো মূল সুর যেটা হয় সেটাকে আমরা বলি প্রথম হারমোনিক। মূল সুর যেটা বা ফান্ডামেন্টাল টোন যেটা, এইটাকে আমরা বলি ফার্স্ট হারমোনিক। এইটাকে আমরা বলি ফার্স্ট হারমোনিক। সেকেন্ড হারমোনিক কোনটা? সেকেন্ড হারমোনিক কোনটা? দেখো ভাইয়া, সেকেন্ড হারমোনিক হচ্ছে আমাদের মূল সুরের দ্বিগুণ যেটা, মূল সুরের যে কম্পাঙ্ক, মূল সুরের এফ, সেটাকে 2 দিয়ে গুণ করলে আমরা যে কম্পাঙ্ক পাবো সেইটাকে আমরা বলি আমাদের সেকেন্ড হারমোনিক। সেটাকে আমরা কি বলি? সেকেন্ড হারমোনিক। সেকেন্ড হারমোনিকের একটা স্পেশাল নাম আছে, সেটাকে বলে অষ্টক বা অক্টেট। অক্টেট বানান কি আমার ঠিক মনে নাই, অক্টেট, এটা একটু দেখে নিও, অক্টেট আর কি। হ্যাঁ, তো আমাদের দ্বিতীয় মানে মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ কম্পাঙ্ক যেটা, সেটাকে আমরা বলছি সেকেন্ড হারমোনিক বা অষ্টক। ঠিক আছে, সেটাকে আমরা বলছি সেকেন্ড হারমোনিক বা অষ্টক। তারপরে বলতো যদি আমরা মূল সুরের 3 গুণ কম্পাঙ্কের কোনো কম্পাঙ্ক পাই, মূল সুরের 3 গুণ কম্পাঙ্কের কোনো কম্পাঙ্ক পাই, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটা হবে হচ্ছে থার্ড হারমোনিক। সেটা হবে থার্ড হারমোনিক। কথা বুঝছো? তাহলে চলো তো একটু পরের যেই সংজ্ঞাটা ছিল সেটা আমরা একটু আগে, লাস্টের সংজ্ঞাটা একটু একবার পড়ে আসি। উপসুর গুলার মধ্যে ভাইয়া উপসুর কোনগুলা? উপসুর কোনগুলা? উপসুর হচ্ছে আমাদের মূল সুর ছাড়া বাকি যারা আছে তাদেরকে আমরা বলি উপসুর বা ওভারটোন। মূল সুর ছাড়া বাকি যেই কম্পাঙ্কগুলো আছে ওই বাদ্যযন্ত্র থেকে, সেগুলাকে আমরা বলি কি? ওভারটোন। সো বলছে এই উপসুর গুলার মধ্যে কম্পাঙ্ক যদি মূল সুরের কম্পাঙ্কের সরল গুণিতক হয়, অর্থাৎ উপসর্গুলার কম্পাঙ্ক যদি মূল সুরের কম্পাঙ্কের সরল গুণিতক, সরল গুণিতক মানে কি 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ এরকম সরল গুণিতক হয়, তাহলে সে সকল উপসুরকে আমরা হারমোনিক বলি। সেই ধরনের উপসুরগুলাকে আমরা বলি হারমোনিক। তাহলে দেখো যদি আমরা দেখি মূল সুরের দ্বিগুণ কোনো একটা কম্পাঙ্ক আসছে, মূল সুরের দ্বিগুণ কোনো একটা কম্পাঙ্ক আসছে, তাহলে সেইটা হবে হারমোনিক। মূল সুরের 3 গুণ একটা কম্পাঙ্ক আসছে, সেইটাও কি হবে? হারমোনিক। কিন্তু আমি দেখলাম মূল সুরের 3.5 গুণ একটা কম্পাঙ্ক আছে, তাহলে বলো তো এটা কি হারমোনিক বলতে পারবো না এটা শুধুমাত্র উপসুর বলতে হবে? গুড, এটা আমরা শুধুমাত্র উপসুর বলতে পারবো। সো এটাই বলছে দেখো সকল হারমোনিক উপসুর। কারণ হারমোনিক মানেই কি? হারমোনিক মানেই তো মূল সুরের থেকে বেশি, তাহলে সেটা অবশ্যই উপসুর, সকল হারমোনিক উপসুর। কিন্তু সকল উপসুর
যেমন 3.5 গুণ যদি হয় এটা কি আর হারমোনিক না, কিন্তু এটা উপসুর। সো সকল উপসুর হারমোনিক নয়, সকল উপসুর হারমোনিক নয়। ঠিক আছে, গুড। এবার তাহলে বলো তো ভাইয়া দ্বিতীয় হারমোনিক বা অষ্টক কোনটা? দ্বিতীয় হারমোনিক বা অষ্টক কোনটা বলো? দ্বিতীয় হারমোনিক হচ্ছে আমাদের, ফার্স্ট হারমোনিক হলো মূল সুর, দ্বিতীয় হারমোনিক হচ্ছে, দেখো তো এখানে আছে কিনা, 2 গুণ 256 যদি থাকে তাহলে দ্বিতীয় হারমোনিক আছে। এটার মানে কত? 512। 512 হার্জ কি আছে? হ্যাঁ আছে, 512 হার্জ আছে। তাহলে দ্বিতীয় হারমোনিক বা অষ্টক হচ্ছে 512 হার্জ। ঠিক আছে, বলো তো উপসুর কোনগুলা? উপসুর কোনগুলা? 256 হার্জ বাদে বাকি সবগুলা হচ্ছে উপসুর। বাকি সবগুলো 256 হার্জ বাদে বাকি সবগুলা হচ্ছে উপসুর। ঠিক আছে, ঘ নাম্বার প্রশ্ন দেখো কি বলছে, তৃতীয় এবং পঞ্চম হারমোনিক কোনগুলা? ভাইয়া তৃতীয় হারমোনিক হতে হলে কি হতে হবে? মূল সুরের 3 গুণ হতে হবে। মূল সুরের 3 গুণ মানে কত? 3 ইন্টু 256 কত হয় দেখো তো? 3 ইন্টু 256 কত হয়? 768 হার্জ। এটা কি আছে? এইটা কি আছে? 768 হার্জ, হ্যাঁ আছে। তার মানে তৃতীয় হারমোনিক হচ্ছে এইটা। পঞ্চম হারমোনিক কোনটা? 5 ইন্টু 256 করো তো। 5 ইন্টু 256 করলে 1280 হার্জ আসে। এটা কি আছে? এটা কি আছে? হ্যাঁ এটাও আছে। তাহলে তৃতীয় হারমোনিক আছে, পঞ্চম হারমোনিক আছে। চতুর্থ হারমোনিক কি আছে? 1024 না, চতুর্থ হারমোনিক কিন্তু নাই। 1024 চতুর্থ হারমোনিক কিন্তু নাই। সো চতুর্থ হারমোনিক কিন্তু উপস্থিত না। আমরা 4 ইন্টু 256 যদি করি তাহলে আসে 1024। এইটা কিন্তু উপস্থিত নয়, উপস্থিত নেই। ঠিক আছে, তাহলে আমরা মূল সুর কি জিনিস বুঝছি, উপসুর কি জিনিস বুঝছি, হারমোনিক কি জিনিস বুঝছি। বলো তো এই 3টা টার্ম ক্লিয়ার হয়েছে সবার? এই 3টা টার্ম কি ক্লিয়ার হয়েছে সবার? ফার্স্ট হারমোনিক উপসুর না, গুড। ফার্স্ট হারমোনিক কিন্তু উপসুর না। মূল সুর যেটা সেটা হচ্ছে আমাদের ফার্স্ট হারমোনিক, যেটা বললাম ওই যে মূল সুর কোনটা? 256 বাদে যেগুলো আছে সেগুলো হচ্ছে উপসুর। সবচেয়ে কম যেই হার্জটা সেটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা বলি উপসুর। ক্লিয়ার? তাহলে বুঝছো? ডান ডানা ডান ডান, ডান ডানা ডান ডান। এইবার আসো আমরা আস্তে আস্তে আজকের মূল পড়াশোনার মধ্যে ঢুকি, এবং মূল পড়াশোনার মধ্যে ভাইয়া প্রত্যেকটা জায়গায় আমাদের আগের জিনিসগুলা কিন্তু লাগবে। সো খেয়াল করো, আমরা এবার নতুন একটা টপিক নিয়ে কাজ করব। ঠিক নতুন না, অলরেডি কিছু আইডিয়া তোমাদের আছে। কি বলছে দেখো, টানা তারে আর কম্পনের বেগ এবং কম্পাঙ্কের রাশিমালা আমরা বের করতে চাই। টানা তার, একটা তারকে দুই পাশে ধরে টান টান করে রাখবো, এরপরে সেখানে একটা পালস তৈরি করব, সেইখানে আমরা একটা টোকা দিব, পালস তৈরি করব বা মাঝখানে ধরে টান দিব। সো যদি বা ধরো এরকম একটা সিস্টেম হলো যে আমাদের কোনো একটা দড়িকে আমরা এইখানে বেঁধে রাখছিলাম, বেঁধে আমরা কি করছি, ওই দড়িটাকে ধরে বাম পাশ থেকে আমরা একটা তরঙ্গ তৈরি করছি। বাম পাশ থেকে আমরা কি করছি, একটা তরঙ্গ তৈরি করছি। তো বাম পাশ থেকে যদি একটা ওয়েভ, একটা পালস তৈরি করা হয়, বাম পাশ থেকে যদি একটা পালস তৈরি করা হয়, তাহলে ভাইয়া বলো তো এই যে তরঙ্গটা বা পালসটা, এইটার কি একটা নির্দিষ্ট বেগ থাকবে না? বলো তো এইটার একটা নির্দিষ্ট বেগ থাকবে না? সো একটা তারের ক্ষেত্রে তরঙ্গের এই বেগটা কিসের কিসের উপরে নির্ভর করে, এইটা আমরা বের করতে চাই, এইটা আমরা বের করতে চাই। এবং এই যে টানা তার কথাটা বুঝছো, যে একটা তার আছে বা একটা দড়ি আছে, সেই দড়িটার এক পাশে আমরা বেঁধে রাখছি, আর এক পাশে টান দিয়ে ধরে কি করলাম, এক পাশ থেকে একটু একটা বাড়ি দিলাম। সো যখন আমরা একটা বাড়ি দিছি বা একটা পালস তৈরি করছি, তখন কিন্তু ওই পালসটার একটা নির্দিষ্ট বেগ থাকবে, একটা নির্দিষ্ট বেগে কিন্তু সেটা ওইখানে গিয়ে হিট করবে, তারপর আবার রিফ্লেক্ট করে ফেরত আসবে, যা করে করুক। আমার এই টপিকটার মূল টার্গেটটা হচ্ছে আমরা বেগটা বের করতে চাই, যে কত বেগে এটা এপাশ থেকে এই পাশে সরে আসবে। ঠিক আছে, কত বেগে এটা এপাশ থেকে এপাশে সরে আসবে। তো খেয়াল করো, আমাদের আগে একটু আমরা আইডিয়া নেই
যে এই বেগটা আসলে কিসের কিসের উপরে নির্ভর করে, কি বাড়লেই বেগ বাড়বে, কি কমলেই বেগ কমবে। তার আগে একটা প্রশ্ন, বলতো শব্দ সাউন্ড ওয়েভ, যেটা সাউন্ড ওয়েভের জন্য কিন্তু আমরা এই ফর্মুলা বা এখানে যেই ভি এর মানটা আমরা একটু পরে বের করব, সেই ভি এর মানটা কিন্তু শুধুমাত্র এই দড়ির বেগ, দড়িতে তরঙ্গের বেগটা নির্দেশ করবে। অর্থাৎ যেই সমীকরণটা আমরা একটু পরে বের করব, ভি সমান সমান সামথিং কিছু একটা পাবো, সো এটা কিন্তু শুধুমাত্র দড়িতে যদি তরঙ্গ তৈরি হয় তাহলে ওই তরঙ্গের বেগ কত হবে সেইটার সমীকরণ আমরা এখান থেকে বের করব। এই সমীকরণটা কিন্তু আমরা শব্দর যে বেগ, সাউন্ডের যে বেগ, সেই বেগ নির্ণয়ের জন্য কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করলে হবে না। আলোর যে বেগ বা তাড়িৎ চুম্বকের যে বেগ, সেই বেগের জন্য কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে না। কিন্তু ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা, এই সূত্র কিন্তু সকল টাইপের ওয়েভের জন্যই প্রযোজ্য। ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা, ঠিক আছে? এটা কিন্তু সকল টাইপের ওয়েভের জন্য, সেটা সাউন্ড ওয়েভ হোক, সেটা আমাদের এই দড়ির ওয়েভ হোক, সেটা আমাদের আলোক তরঙ্গ হোক, সকল টাইপের তরঙ্গের জন্য কিন্তু ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা এই সূত্র অ্যাপ্লিকেবল। কিন্তু আমরা এখন এই বেগের মানটা আলাদা করে কত সেটা আমরা বের করতে চাই। যেমন দেখো, আমি তোমাকে একটা এক্সাম্পল দেই। তোমরা বাচ্চাকালে একটা সূত্র পড়ছিলা, মনে আছে? পরিবাহী তারে রোধ নির্ণয়। সো আমাদের যদি এই যে আপেক্ষিক রোধ হতো রো, তারের দৈর্ঘ্য হতো এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হতো এ, তাহলে এই তারের রোধ এই যে এরকম লিখতাম না, রো ইন্টু এল ডিভাইডেড বাই এ। এটা হচ্ছে পরিবাহী তারের রোধ। তো যেমন আর এর এরকম একটা সূত্র ছিল, এই সূত্রটাকে আমরা এই ধরনের যেই রোধগুলা, সেই রোধের জন্য এটা অ্যাপ্লাই করতে পারতাম, বা আমাদের যে রেজিস্টরগুলা ছিল সেই রেজিস্টরের জন্য কি এই সূত্র অ্যাপ্লাই করতে পারতাম না। কিন্তু বলতো ভি ইজ ইকুয়ালস টু আইআর, এই সূত্রটা কি আমরা সকল টাইপের রোধের জন্যই অ্যাপ্লাই করতে পারতাম না? ভি ইজ ইকুয়ালস টু আইআর, এটা তো আমরা সকল টাইপের রোধের জন্য অ্যাপ্লাই করতে পারতাম। ঠিক তেমনি ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা, এটা ভাইয়া সকল টাইপের তরঙ্গের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু এখন এই দড়িতে তরঙ্গের বেগ কত হবে সেটার জন্য যে সমীকরণটা বের করবে, এটা শুধুমাত্র কিন্তু দড়িতে তরঙ্গের বেগ নির্দেশ করবে। কথা বুঝছো? দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছো? বলো তো ভাই, দুইটার মধ্যে কি পার্থক্য বুঝতে পারছো? তো আমরা এখন এই বেগের মানটা কত হয় সেইটা বের করে ফেলতে চাই। ওকে, সো দেখো, আমরা এটা যদি বের করি, তো আমরা প্রথমে একটা আইডিয়া করতে চাই যে আমাদের এখানে যেই দড়িটা আছে, সেই দড়ির ভরের সাথে এই বেগটা আসলে কিভাবে সম্পর্কিত। জাস্ট আগে একটা রাফ আইডিয়া করতে চাই যে মনে করো আমাদের একটা চিকন দড়ি আছে আর একটা মোটা দড়ি আছে, দুইটা দড়িতে আমরা যদি ধরো একই পরিমাণ ধাক্কা দিলাম, বলো তো কোন দড়িতে বেগের মানটা দ্রুত যাবে, কোন দড়িতে তরঙ্গটা দ্রুত পাস করবে? হালকা দড়িতে নাকি ভারী দড়িতে? বলো যেটা ভারী তার, মোটা একটা তার নিছো, সেইখানে যদি তরঙ্গ তৈরি করো, এটা কিন্তু অনেক স্লো পাস করবে, কারণ তোর ভাই ওর ভর বেশি, ওর তো, বুঝছো না? আর যেটা পাতলা তার, সেখানে যদি ওরকম সেম একটা ফোর্স দিয়ে তুমি একটা ভি সৃষ্টি করো, তাহলে সেই বেগটা কি আরো স্পিডে যাবে না? তাহলে বলো তো ভরের সাথে এই বেগটা কি আসলে সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? ভরের সাথে এই বেগটা কি আসলে সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? সো আমরা একটা আইডিয়া করতে পারলাম যে এটা হলো ইনভার্সলি প্রপোর্শনালি রিলেটেড, অর্থাৎ বেগের যে ভ্যালুটা, এই তরঙ্গের যে বেগটা হবে, সেই বেগের যে মানটা, এইটা আসলে 1/, দড়ির ভর বা তারের ভরের সাথে ব্যস্তানুপাতিক একটা সম্পর্কে এটা আমরা পাবো। এরকম একটা আইডিয়া আমরা করলাম। এখন এটা কি স্কয়ারের সমানুপাতিক নাকি রুটের সমানুপাতিক সেটা আমরা পরে আলাপ করব, কিন্তু এটা একটা আইডিয়া পেলাম যে ভি এর সাথে তারের ভরের সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক। ভাই মোটা তার যদি থাকে, তরঙ্গের বেগ খুব স্লো তরঙ্গটা পাস করবে, এক পাশ থেকে আরেক পাশে খুব স্লোলি যাবে। কিন্তু যদি চিকন তার হয়, তাহলে তৈরি করলে কিন্তু সাথে সাথে এই তরঙ্গটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট করে যাবে। এবার আসো, আমরা যদি দুইটা টাইপের তারের কথা চিন্তা করি, যেমন ধরো
যদি এরকম হয় দুইটা তার বা একটা তার দুইটা প্রান্তের সাথে এমনভাবে যুক্ত আছে যেটা একটু টান টান করে রাখা, আর আরেকটা তার আছে ওই একই দুইটা দণ্ডের মধ্যে লাগানো, কিন্তু সেটা একটু ঢিলাভাবে লাগানো আছে। বলো তো ভাইয়া, যেখানে টানের মান ধরো 100 নিউটন টান দিয়ে রাখা হয়েছে দুই পাশে, আর একটা টানের মান 10, এরকম ঝুলে পড়ে গেছে, এরকম একটা অবস্থা। তাহলে বলো তো কোন জায়গাতে তরঙ্গের বেগটা দ্রুত পাস করবে, কোন জায়গাতে তরঙ্গের বেগটা বেশি হবে, যেখানে টান বেশি না যেখানে টান কম? বলো যে যেটা টান সেটা কেন কি একটা এখানে পালস তৈরি করলে কিন্তু সাই করে চলে যাবে, তাই না? কিন্তু যেটা হচ্ছে ধরো একদম কোনোভাবে ঢিলা মতন ভাবে লাগানো আছে, সেইখানে যদি তুমি একটা পালস তৈরি করো তাহলে কিন্তু ভাই ওটা অনেক স্লোলি মুভ করবে। তাহলে আমরা এই জিনিসটাও বুঝলাম যে ভাইয়া তরঙ্গের যে বেগটা, সেই বেগটা হচ্ছে প্রপোর্শনাল টু তারের টান। এখন আবারও বলি, এই টানটা কি আসলে প্রপোর্শনাল, স্কোয়ারের প্রপোর্শনাল, রুটের প্রপোর্শনাল, কিউবের প্রপোর্শনাল? এইগুলা আমরা ডিরাইভ করে তারপরে দেখব, আসব। কিন্তু আমরা একটা আইডিয়া পেলাম যে হ্যাঁ, ভর যদি বেশি হয় সেই তারের বেগ কম হবে, কোনো তার যদি টান অবস্থায় থাকে তাহলে কিন্তু তার বেগের মানটা বেশি হবে। ঠিক আছে, তাহলে তার বেগের মানটা বেশি হবে। সো ফাইনালি আমরা আসলে ভাইয়া যে ইকুয়েশনটা পাবো, শোনো, সেই ইকুয়েশনটা হচ্ছে এইরকম, v সমান সমান স্কয়ার রুট অফ টান বল ডিভাইডেড বাই মিউ। এবং মজার ব্যাপার হচ্ছে এই মিউটা আসলে কি, মিউটা হচ্ছে আমাদের তারের একক দৈর্ঘ্যে ভর। এটা একটা ভর কিন্তু একক দৈর্ঘ্যের ভর, তারের একক দৈর্ঘ্যের ভর। ঠিক আছে, তারের একক দৈর্ঘ্যের ভর হচ্ছে গিয়ে মিউ। আর টিটা কি, টিটা হচ্ছে তারের টান। সো আমরা এখন এই জিনিসটা একটু প্রুফ করতে চাই। মূলত এটার প্রুফ পরীক্ষায় লাগবে না, কিন্তু আমরা একটু ভিতর থেকে এই প্রুফটা দেখে আসতে চাই। দেখলে দেখবা ভালো লাগবে, ঘুমটা একটু আনন্দের হবে, শান্তি লাগবে আর কি ঘুমাতে। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। ও আচ্ছা, মিউ এটা ঘর্ষণ মনে করছো? না, এটা হচ্ছে তারের একক দৈর্ঘ্যে ভর। একক দৈর্ঘ্যে ভর মানে কি ভাইয়া? মনে করো আমাদের কাছে এরকম একটা তার রাখা আছে, যেই তারের দৈর্ঘ্য হচ্ছে এল এবং এই তারের ভর হচ্ছে এম। তাইলে ভাইয়া বলো তো দেখি, আমাদের এল দৈর্ঘ্যের ভর হচ্ছে এম একক, তাহলে একক দৈর্ঘ্যের ভর কত হবে? m/l না? এইটাকেই আমরা মিউ দিয়ে প্রকাশ করছি, দ্যাটস ইট। হ্যাঁ, এটাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করছি। কথা বুঝছো? ঠিক আছে, গেল। তাহলে আসো আমরা এটার প্রুফটা একটু দেখে ফেলি। সো প্রথম কথা, মাথা ঠান্ডা রাখতে হবে। সহজ প্রমাণ, মাথা একটু ঠান্ডা রাখতে হবে। দেখো, সো আমরা মূলত কি বের করতে চাই? এই যে তারের মধ্যে আমরা একটা পালস তৈরি করছি, এই পালসটা কত বেগে যাচ্ছে সেই বেগটা আমরা বের করতে চাই। সো এই তারটা মনে করলাম তার যেই একক দৈর্ঘ্যে ভর, সেই একক দৈর্ঘ্যে ভর হচ্ছে গিয়ে মিউ, এবং তারটা কতটুকু টান করা আছে, টি পরিমাণ টান করা আছে। এই টি কেমনে টান করে সেগুলো আমরা আসবো, কিন্তু আপাতত দেখো আমরা যে প্রমাণটা করতেছি, এই প্রমাণটা কিন্তু একটা পালসের জন্য করলে যা হবে, যদি আমরা এটা একটা ওয়েভের জন্যও হিসাব করি, একটা তারের মধ্যে একটা ওয়েভ তৈরি করলাম, সে ওয়েভের বেগও হিসাব করলে যা পাবো, একটা পালসের বেগও হিসাব করলে তাই পাবো। কিন্তু এইটা দিয়ে হিসাব করলে একটু বেশি হিজিবিজি লাগবে, তাই আমরা এই ঝামেলার মধ্যে যাব না। আমরা শুধুমাত্র একটা পালসের বেগ কত সেটা বের করব, এবং পালসের বেগ হিসাব করলে যা হবে, আমাদের ওই তরঙ্গের বেগ হিসাব করলে এক্স্যাক্টলি আমরা সেইটাই কিন্তু পাবো। ঠিক আছে, ভালো কথা। এখন দেখো, আমরা এই বেগটা বের করার জন্য খুবই ক্ষুদ্র একটা দৈর্ঘ্য নিলাম। এই ক্ষুদ্র দৈর্ঘ্যটাকে আমরা বললাম এটা হচ্ছে ডিএল। এবং মনে করো এই ডিএল দৈর্ঘ্য অংশটাকে আমরা একটা লাল টেপ দিয়ে পেঁচাইছি। এই যে ডিএল যে অংশটা আছে,
তার তো প্রথমে সোজা ছিল, সো তারের একটা ছোট্ট অংশকে আমরা কি করছি, লাল টেপ দিয়ে পেঁচাইছি, যাতে করে আমরা একটু আইডিয়া করতে পারি যে আসলে মোশনগুলা কেমন হচ্ছে, কম্পনগুলা কেমন হচ্ছে। ভাইয়া শোনো, এখন যে কথাবার্তাগুলো বলবো এগুলা কি বলছি, এগুলা প্রমাণ। প্রমাণ কি পরীক্ষায় আসে? আসে না। তো এই জন্য রিল্যাক্স মাইন্ডে দেখো, চিল ভাবে দেখো, এটা পরীক্ষায় আসবে না। পরীক্ষায় কোনটা আসবে? পরীক্ষায় আসবে যে v সমান সমান √t/μ, এই সূত্র মুখস্থ করে ফেলো, পরীক্ষার জন্য এনাফ। এখন একটু চিল কর, চিল। সবাই চিল হইছো? বলো তো, সবাই কি চিল হইছো? সবাই কি কুল হইছো? বলো, সবাই একটু আগে চিল হয়ে নাও। তো আমাদের এখন যেগুলো দেখবো, যদি একটু কঠিনও লাগে প্যারা নাই, কারণ পরীক্ষায় আসবে না। আনবিলিভেবল কথা বুঝছো? সো চিল থাকো। এবার দেখো, সো আমাদের এইখানে যে ক্ষুদ্র একটা অংশ না, এটার মানে এই ওয়েভের বেগটা কত সেটা আমরা মাপতে চাই। সো আমরা কি করলাম, এই দড়ির উপরে ক্ষুদ্র একটা অংশ, ক্ষুদ্র একটা স্ট্রিপ আমরা এখান থেকে নিলাম। এইখানে তো ভাই ক্যালকুলেশন করা ঝামেলা, আমরা এটার জন্য এটাকে একটু বড় করে এঁকে নিব। এটাকে একটু বড় করে এঁকে নিলাম। এটা কিন্তু খুব ক্ষুদ্র একটা দৈর্ঘ্য, ডিএল খুব ক্ষুদ্র একটা দৈর্ঘ্য। ঠিক আছে, ভালো কথা। এখন বলো তো, আমাদের এই পুরা দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে ডিএল। এইটুকু আমরা চিন্তা করতে পারি না যে এইটুকু অংশ যেহেতু আমরা নিছি, এইটা আসলে কোনো না কোনো বৃত্তের একটা বৃত্তচাপ, এই যে বৃত্তাকার অংশটা বা একটা চাপ যে আঁকছে, এই চাপটা আমরা চিন্তা করতে পারি এটা যেহেতু খুবই ক্ষুদ্র একটা অংশ, ওই ক্ষুদ্র অংশটা আসলে অবশ্যই কোনো না কোনো একটা বৃত্তের খুবই ক্ষুদ্র অংশ বা কোনো একটা বৃত্তের বৃত্তচাপ। মনে করলাম ওই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আর, ওই বৃত্তের ব্যাসার্ধ কত? আর, এবং এটা হলো সেই সেন্টারটা। তো এই সেন্টারের থেকে মনে করলাম এটা থিটা ডিগ্রি কোণ তৈরি করছে, এই অংশটাও থিটা ডিগ্রি কোণ তৈরি করছে, কারণ আমি দাগ তো দিচ্ছি একদম মাঝখান বরাবর। এই পাশেও থিটা, এই পাশেও থিটা। এই পুরা দৈর্ঘ্যটা কি? ডিএল। খুবই ক্ষুদ্র একটা অংশ আমরা বড় করে আঁকছি, খুবই ক্ষুদ্র একটা অংশ আমরা বড় করে আঁকছি। এখন ভাইয়া তোমাকে যদি প্রশ্ন করা হয়, বলো তো এই ডিএল এর বেগটা আসলে কত? ডিএল এর বেগটা আসলে কত? ডিএল কি ভি স্পিডে যাচ্ছে নাকি যাচ্ছে না, বলো তো দেখি। এই ডিএল যেটা আছে এটা কি ভি স্পিডে যাচ্ছে নাকি যাচ্ছে না, বলো তো। ডিএল যেটা আছে এইটা কি ভি স্পিডে যাচ্ছে নাকি যাচ্ছে না? দেখো, ডিএলটার কিন্তু আগাচ্ছে না, ডিএলটা কিন্তু জাস্ট উপরে নিচে ওঠানামা করছে। ভি বেগে কে যাচ্ছে? ভি বেগে কিন্তু ওই আন্দোলনটা মুভ করতেছে বা ওয়েভটা মুভ করতেছে। ডিএল কিন্তু ভি বেগে যাচ্ছে না, কথা বুঝছো? ডিএল যেই পার্টটা আছে এই পার্টটা কিন্তু ভি বেগে মুভ করছে না। ডিএলটা কি তরঙ্গের উপরিস্থিত একটা কণা না? এই কণাটা কি করবে? জাস্ট উপরে নিচে আপ ডাউন করবে। তার কি ভি বেগ থাকবে নাকি? তার কি ভি বেগ থাকবে? তার কোনো ভি বেগ থাকবে না। ঠিক আছে, তাইলে আমাদের তো ভাই ভি বেগ বের করতে হবে, কিন্তু ডিএল এর তো কোনো ভি বেগ নাই। তাহলে আমরা আসলে ভি ক্যালকুলেট করব কিভাবে? লজিকগুলা বোঝার চেষ্টা করো। দেখো, যে আমাদের একটা তার টান করা ছিল, প্রথম থেকে বলতেছি আবার খেয়াল করো, একটা তার টান করা ছিল, এখান থেকে আমরা কি করলাম, একটা পালস তৈরি করলাম। পালসটা ভি বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে, আমরা এটা মেজার করতে চাই। তার জন্য পালসের উপরে ছোট্ট একটা অংশকে আমরা কাট করলাম। সো এটাকে কাট করলাম, এটার দৈর্ঘ্য কত? ডিএল। সো এই যে ডিএল যেই দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটাকে আমরা এখানে বড় করে আঁকলাম। তো বলো তো এইটুকু অংশ কি কোনো না কোনো একটা বৃত্তের বৃত্তচাপ হবে না? সো যেই বৃত্তের চাপ সেই বৃত্তের ব্যাসার্ধ মনে করলাম আর, এবং এটা সেন্টারের সাথে 2 থিটা কোণ উৎপন্ন করছে। এখন আমি বললাম যে ডিএলটা কি ভি স্পিডে যায়? না, ডিএল অংশটা কিন্তু উপরে নিচে আপ ডাউন করছে। তরঙ্গ যেটা আছে, সেই পালসটা যেটা আছে, সেইটা কিন্তু ভি বেগে সামনের দিকে আগাচ্ছে। এই ডিএল কিন্তু সামনের দিকে আগাচ্ছে না ভাই। এই যে ডিএল যে অংশটা, এটা কি সামনের দিকে আগাচ্ছে নাকি? না তো, ডিএল তো ভাই খালি উপরে নিচে ওঠানামা করতেছে। দৈর্ঘ্যের এই অংশটা, যেটুকু অংশ আমরা ওই যে হলুদ টেপ পেঁচায় রাখছিলাম, এই হলুদ টেপ পেঁচার অংশ কিন্তু উপর নিচে ওঠানামা করছে। কিন্তু আমাদের তো বের করতে হবে এই তরঙ্গের বেগটা। সো এই তরঙ্গের বেগটা বের করার জন্য আমরা আসলে এতক্ষণ ধরে গ্রাউন্ডের রেফারেন্সে কথা বলছিলাম।
গ্রাউন্ডের রেফারেন্সে, মানে গ্রাউন্ড থেকে কথা বলছিলাম, ভূমি থেকে, বা গ্রাউন্ড হচ্ছে আমাদের অবজারভার ছিল, গ্রাউন্ডে আমাদের অবজারভার ছিল, অর্থাৎ গ্রাউন্ডের সাপেক্ষে বলতো এইটুকু অংশের কি ডান দিকে কোনো বেগ আছে? কোনো বেগ নাই। সো আমি যদি ভি এর মানটা ভাইয়া বের করতে চাই, তাহলে আমাকে এই রেফারেন্স ফ্রেমটাকে আসলে পাল্টায় ফেলতে হবে। এই রেফারেন্স ফ্রেমটা, যে আমরা গ্রাউন্ডে যে রেফারেন্সটা তৈরি করছিলাম, এই গ্রাউন্ডে বসে আমরা আর কোনো বেগ হিসাব করতে চাই না। গ্রাউন্ডে বসে আমরা কোনো বেগ হিসাব করব না। আমরা মনে করো ভি বেগে গতিশীল আছে এইরকম কোনো একটা অবজারভারের সাপেক্ষে ডিএল এর বেগটা মেজার করতে চাই। কি বললাম, কার সাপেক্ষে মেজার করব? মনে করো ডান দিকে ভি বেগে গতিশীল, ডান দিকে ভি বেগে গতিশীল পর্যবেক্ষকের সাপেক্ষে বা অবজারভারের সাপেক্ষে, পর্যবেক্ষকের সাপেক্ষে ভি হিসাব করব, ডিএল এর ভি হিসাব করব। কথাটা বুঝো। বলতো কোনো একটা লোক সে যখন ভি বেগে গতিশীল হবে, অর্থাৎ তরঙ্গের বেগ নিয়ে যখন সে গতিশীল হবে, তখন বলতো এই ডিএলটা কি তার কাছে স্থির মনে হবে? এই ডিএলটা কি তার কাছে স্থির মনে হবে? বলতো ডিএলটা কি তার কাছে স্থির মনে হবে? এই যে আমরা ভেক্টর অধ্যায়ে আপেক্ষিক বেগের কনসেপ্টগুলো পড়ছি না, যে মনে করো একটা সোজা সামনে দেওয়াল আছে, আমি যদি দেওয়ালের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে আগাই যাই, আমার কাছে কি মনে হবে? দেওয়াল আমার দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে আগায় আসছে। তাইলে এক্স্যাক্টলি এইখানেও তাই। তুমি দেখো ভি বেগে যদি আমরা অগ্রসর হই, আমরা আচ্ছা শুরুতে দেখো, যদি আমরা গ্রাউন্ডে থাকি, গ্রাউন্ডে থাকলে ডিএলটা কিন্তু স্থির, ডিএলটা জাস্ট উপরে নিচে আপ ডাউন করছে, ডিএলটা উপরে নিচে আপ ডাউন করছে, ডিএলটা ওর নিজের জায়গাতে স্থিরের, ডান দিকের কোনো বেগ নাই। কিন্তু বলতো যখন আমি বলবো এই লোকটা যার সাপেক্ষে আমি এই ভি বেগটা ক্যালকুলেট করতে চাই, ও নিজেই যদি ভি বেগে অগ্রসর হয়, তাহলে বলতো ও যখন এই ডিএল অংশের দিকে তাকাবে, তখন এই ডিএল অংশের বেগটা কত মনে হবে? তখন এই ডিএল অংশের বেগটা কত মনে হবে? বাম দিকে ভি মনে হবে না? বাম দিকে ভি মনে হবে না বলতো? বাম দিকে ভি মনে হবে না? একদম আপেক্ষিক বেগের কনসেপ্ট, মাইনাস ভি মনে হবে এক্স্যাক্টলি। এবং এই অবজারভারের কাছে মনে হবে কি, যে এই ডিএল অংশটা ভি বেগে একটা বৃত্তাকার পথে ঘুরছে। এই লোকটার কাছে মনে হবে যে ডিএল অংশটা ভি বেগে একটা বৃত্তাকার পথে ঘুরছে, ভি বেগে একটা বৃত্তাকার পথে ঘুরছে। এখন বলতো যখন ভি বেগে বৃত্তাকার পথে ঘুরবে, বৃত্তাকার পথে ঘোরার জন্য কোন বলটা প্রয়োজন হয় বলতো? সেন্টারের দিকে কোন বলটা প্রয়োজন হয়? বৃত্তাকার পথে ঘোরার জন্য কোন বলটা প্রয়োজন হয়? এফসি বা কেন্দ্রমুখী বল প্রয়োজন হয়। সো খেয়াল করো, আমরা তো আগেই বলছি না যে ভাইয়া দড়িতে টান আছে। সো দড়ির এই প্রান্তে একটা টান বল আছে স্পর্শক বরাবর, দড়ির এই প্রান্তে একটা টান আছে স্পর্শক বরাবর, এটাও টি, এটাও টি। তোমরা যদি নিউটনীয় বলবিদ্যা ক্লাসগুলো ফলো করে থাকো, তাহলে তোমরা জানবা, বলতো একটা তারের যখন ভর থাকে না, তখন বলতো দুই পাশের টান বল, মনে করো যে আমরা এরকম একটা অঙ্ক করছিলাম না, এই যে দুইটা ব্লক একটা তারের সাথে যুক্ত, তারটা যদি ভরহীন থাকে, তাহলে এই তারের এই পয়েন্টে টান বল যা হবে, এই পয়েন্টে টান বল কি ডিফারেন্ট হবে না সেম হবে? বলতো সমান হয়। বলতো সমান কখন হয় না? যখন আমাদের এই তারের একটা ভর থাকে, এই তারের যখন একটা ভর থাকে, তখন বলতো এই পাশের যে টান বলটা থাকবে আর এই পাশের যে টান বলটা থাকবে, দুইটা কি সেম হয়? টান বল কি সেম হয়? হয় না। কিন্তু আমরা এইখানেও বলতো তারের কি একটা ভর আছে না? তারের একটা ভর আছে, কিন্তু তারপরেও আমরা এই দুইটা প্রান্তের টান বলকে সেম ধরে নিচ্ছি। কেন? কারণ এই ডিএল দৈর্ঘ্যটা তো আসলে নগণ্য, ডিএল দৈর্ঘ্যটা আসলে একদম নগণ্য। সো এই কারণে টানের পার্থক্য নেগলিজেবল। সো আমরা এখানে দুইটা টান বল সমান হিসাবে চিন্তা করতে পারি। এবং বলতো এই টান বলটাকে আসলে এই ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি কোণে না, কারণ এই টান বলটা তো স্পর্শক বরাবর কাজ করছে, এই টান বলটাও তো স্পর্শক বরাবর কাজ করছে। এই খেয়াল করো, দড়ি কিন্তু টান টান অবস্থায় ছিল, আমরা ওই টান বলটা নিয়ে কাজ করছি কিন্তু।
ওকে, সো তাইলে দেখো আমরা এখান থেকে যদি এই টান বলের দুইটা উপাংশে ভাগ করি, খেয়াল করো আমরা দুইটা উপাংশে ভাগ করলে এই দিকে একটা উপাংশ পাবো এবং এই দিকে আরেকটা উপাংশ পাবো। এইখানেরও যে টান বলটা আছে, এই টান বলটাকে আমি যদি দুইটা উপাংশে ভাগ করি, এই দিকে একটা উপাংশ পাবো, এই দিকে আরেকটা উপাংশ পাবো। খেয়াল করো এটা যদি আমাদের থিটা কোণ হয়, এই কোণটাও কত হবে? থিটা। এটা যেহেতু 90 ডিগ্রি কোণ, তাহলে এটা হবে 90 মাইনাস থিটা, এটা আবার কত হবে? থিটা হবে। একই কথা এটার জন্য দেখো, এইটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কত? আমাদের এই অ্যাঙ্গেলটা কত? এই যে একান্তর কোণ বলে এই অ্যাঙ্গেলটাও থিটা, এটা 90 মাইনাস থিটা, এটাও তাহলে কি হবে? থিটা। যোগ বিয়োগ করে দেখো। সো তাইলে বলো তো দেখি, তাহলে বলো তো দেখি যে এখান থেকে এই থিটা বরাবর এদিকে উপাংশ কত হবে? টি কস থিটা, আর এদিকে উপাংশ হবে টি সাইন থিটা। এই দিকের উপাংশ হবে টি কস থিটা, এদিকের উপাংশ হবে টি সাইন থিটা। সো টি কস থিটা এরা মারামারি করে 0 হয়ে যাবে। টি সাইন থিটা থাকতেছে দুইটা টি সাইন থিটা থাকছে, দুইটা টি সাইন থিটা থাকছে। কোন দিক বরাবর? কেন্দ্র বরাবর কিন্তু দুইটা টি সাইন থিটা থাকছে। মনে রেখো ডিএলটা কিন্তু আমরা খুবই ক্ষুদ্র একটা দৈর্ঘ্য এখানে চিন্তা করছি, এবং এই অবজারভারের কাছে কি মনে হয়েছে? ভি বেগে যাওয়া অবজারভারের কাছে মনে হয়েছে, অবজারভারের কাছে মনে হচ্ছে ডিএল দৈর্ঘ্য ভি বেগে বৃত্তাকার পথে ঘুরছে, বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে বলতো বৃত্তাকার পথে যদি ঘোরে তাহলে অবশ্যই এই যে টি সাইন থিটা আর এই যে টি সাইন থিটা দুইটা মিলে হয়ে যাচ্ছে 2t সাইন থিটা। এই 2t সাইন থিটা হচ্ছে কার সমান? কেন্দ্রমুখী বলের সমান, এফসি এর সমান। দেখো এই পর্যন্ত ঠিক আছে কিনা দেখো। আপেক্ষিক বেগের বিষয়টা বুঝো নাই? যখন তুমি রিক্সা দিয়ে ভি বেগে চলতে থাকো, কোন একটা বেগে চলতে থাকো, তখন আশেপাশের স্থির বস্তুগুলোর বেগ তোমার কাছে কি মনে হয়? উল্টা দিকে ভি মনে হয় না? সো এক্স্যাক্টলি তাই হয়েছে এখানে। গ্রাউন্ডের সাপেক্ষে এই অংশটার বেগ হচ্ছে ডিএল, বা এই ডিএল অংশটার বেগ হচ্ছে 0। এই দিক বরাবর তার কোনো বেগ ছিল না, কিন্তু যেই লোকটা এই দিক বরাবরই যাচ্ছে তার সাপেক্ষে কি মনে হবে? ডিএলটা পিছনের দিকে সরে যাচ্ছে ভি বেগে, সেটাই হয়েছে। ওকে, সো দেখো আমরা এখান থেকে যেটা বের করলাম যে এই ডান দিকে যাওয়া যে অবজারভার সে মনে করছে এই ডিএল অংশটা ভি বেগে বৃত্তাকার পথে ঘুরছে, ভি বেগে বৃত্তাকার পথে ঘুরছে। সো আমরা এখান থেকে দেখো যদি এটা ভি বেগে বৃত্তাকার পথে ঘুরে, বৃত্তাকার পথে ঘোরার জন্য তো ভাই একটা কেন্দ্রমুখী বল দরকার। তাহলে এই কেন্দ্রমুখী বল কাউকে না কাউকে তো যোগান দিতে হবে। সেটা কে যোগান দিচ্ছে? টান বলের কেন্দ্র বরাবর উপাংশটা যোগান দিচ্ছে। সো 2t সাইন থিটা আমাদের কেন্দ্রমুখী বল এফসি এর যোগানদাতা। তাহলে ভাইয়া বলো তো আমাদের এখানে এই যে 2t সাইন থিটা, মূলত এই থিটার মানটা কিন্তু আসলে অনেক ছোট। যেহেতু ডিএলটাই ছোট তাহলে থিটার মানটা কি ছোট হবে। সো বলো তো থিটা ক্ষুদ্র হলে আমরা কি লিখতে পারি? থিটা ক্ষুদ্র হলে আমরা সাইন থিটাকে সোজাসুজি থিটা বলতে পারি না? আচ্ছা, তাহলে এখানে আমরা লিখলাম 2t থিটা, এবং এফসি সমান কি লেখা যায়? mv স্কয়ার ডিভাইডেড বাই স্মল r। তো আমাদের এখানে বলতো এই ডিএল অংশের যেই ভরটা, সেই ভরটা আমি মনে করলাম ডিএম, ছোট্ট দৈর্ঘ্যের ভর, ছোট্ট ভর ডিএম। সো আমাদের এখানে এইটুকু অংশের ভর আসলে কত হবে? দেখো একক দৈর্ঘ্যের ভর হচ্ছে মিউ, তাহলে বলো তো ডিএল দৈর্ঘ্যের ভর কত? একক দৈর্ঘ্যের ভর যদি মিউ হয়, ডিএল দৈর্ঘ্যের ভর কত হবে? মিউ ডিএল হবে না? এটাই হচ্ছে ওই ছোট্ট ডিএল অংশের ভর ডিএম। একক দৈর্ঘ্যের ভর যদি হয় মিউ, তাহলে ডিএল দৈর্ঘ্যের ভর হবে মিউ ইন্টু ডিএল। তাহলে আমরা এই যে ভর, সেই ভরের জায়গায় লিখলাম মিউ ইন্টু ডিএল ভি স্কয়ার ডিভাইডেড বাই ব্যাসার্ধ কত ধরছিলাম? কোন বৃত্তের
কোন বৃত্তাকার পথে সে ঘুরতেছে? আর বৃত্তাকার পথে, সে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে সে ঘুরছে, তাই আর দিয়ে ভাগ দিলাম। আবার বলো তো, আমরা আরেকটা সূত্র জানতাম না, এস ইজ ইকুয়ালস টু আর থিটা। সো বলো তো এইখানে আমাদের এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা কতটুকু? বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে ডিএল, আর এর মান আর, আর থিটার মানটা হচ্ছে 2 থিটা। এই খেয়াল করো, এস ইজ ইকুয়ালস টু আর থিটা। আমাদের এইটুকু অংশ কি একটা বৃত্তের ছোট্ট একটা চাপ না? এইটুকু অংশটা কি পুরা বৃত্তের ছোট্ট একটা চাপ। সো এই চাপের দৈর্ঘ্য বা ডিএল এটা সমান সমান কি হবে? ব্যাসার্ধ ইনটু ওই চাপের যেই কোণটা সেটা। এই এস ইজ ইকুয়ালস টু আর থিটা, এটা বসাইছি। দেখো এস এর জায়গায় হয়ে গেল চাপের দৈর্ঘ্য ডিএল, ব্যাসার্ধ হচ্ছে আর, এবং থিটা কতটুকু দৈর্ঘ্য আমরা নিচ্ছি বা কতটুকু থিটার মধ্যে আমরা নিচ্ছি? শুধু কি থিটাটুকু না, 2টা থিটা পরিমাণ দৈর্ঘ্য আমরা নিচ্ছি, তাহলে 2 থিটা হবে এখানে। সো ডিএল এর জায়গায় আমরা যদি আর ইন্টু 2 থিটা বসাই ভাইয়া, দেখো এখানে আসলো মিউ ইন্টু আর ইন্টু 2 থিটা ইন্টু ভি স্কয়ার ডিভাইডেড বাই আর, আর এখানে আসলো 2t থিটা। আমাদের মেইন টার্গেট কি ছিল বলো তো? মেইন টার্গেট হচ্ছে ভাইয়া এই ভিটা বের করা, এই ভিটা বের করা মেইন টার্গেট। দেখো কিছু কাটাকাটি যায় কিনা, আর আর কাটাকাটি যায়, 2 কাটাকাটি যায়, থিটা থিটা কাটাকাটি যায়, দেখো তো কি থাকে? টি সমান সমান মিউ ইন্টু ভি স্কয়ার থাকে। সো ভি সমান সমান আসছে দেখো রুট ওভার, বা ভি স্কয়ার সমান আসছে টি বাই মিউ। সুতরাং ভি এর ভ্যালু হচ্ছে স্কয়ার রুট অফ টি ডিভাইডেড বাই মিউ, টি ডিভাইডেড বাই মিউ। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের তারের ক্ষেত্রে যদি আমরা তারের মধ্যে একটা পালস তৈরি করি বা তারের মধ্যে একটা বেগ তৈরি করি, সেই বেগের মান কত? ভি সমান সমান রুট ওভার টি বাই মিউ। যারা বুঝছো অভিনন্দন, কনগ্রাচুলেশনস। যারা বুঝো নাই এটা পরীক্ষায় লাগবে না, প্রমাণটা আরেকবার দেখলে বুঝে যাবা। কিন্তু যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ভি সমান সমান রুট ওভার টি বাই মিউ। এই জিনিস মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এই জিনিস মুখস্থ করে ফেলবা। সো আমরা যেটা দেখলাম, যখন কোনো একটা টানা তারের মধ্যে আমরা একটা পালস তৈরি করব, সেই পালসের যে বেগটা হবে, সেই পালসের যে বেগটা হবে, সেই বেগের মান হচ্ছে ভি সমান সমান রুট ওভার টি ডিভাইডেড বাই মিউ। ঠিক আছে, রুট ওভার টি ডিভাইডেড বাই মিউ। ঠিক আছে, দেখো এখানে ওই যে আমাদের ওই ছোট্ট অংশের ভরের কথা বলতেছে, ওই যে এটা ডিএম, ডিএম ভি স্কয়ার বাই আর, এভাবে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আশা করি বুঝছো। এই টি কস থিটা কিভাবে কাটাকাটি যায় ধইরা মাইট দিব একটা, একদিকে টি কস থিটা আর একদিকে টি কস থিটা, দুইটার মান সমান না, একই বস্তুর উপর সমান মানে দুইটা বল বিপরীত দিকে কাজ করতেছে, কাটাকাটি হয়ে যাবে না টি কস থিটা? বেঁচে থাকে কে? টি সাইন থিটা। এই টি সাইন থিটাই মূলত কিন্তু এই ডিএল অংশটাকে কেন্দ্রমুখী একটা বল দিচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এই পার্ট বুঝলাম। চলো একবার ছোট্ট করে রিক্যাপ করে ফেলি, ছোট করে একবার রিক্যাপ করে ফেলি। সো আমরা কি বের করতে চাচ্ছিলাম? আমরা চাচ্ছিলাম এখানে একটা দড়ির মধ্যে যদি পালস তৈরি করি, সেই পালসের বেগ কত হবে। তার জন্য আমরা দড়ির উপরে ক্ষুদ্র একটা দৈর্ঘ্য নিলাম ডিএল, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ডিএল এর বেগ তো আর ভি হয় না, ডিএল তো উপরে নিচে ওঠানামা করে গ্রাউন্ডের সাপেক্ষে। তাই আমরা একজন অবজারভারকে ভাড়া করলাম যে ভাই আসেন, আমি একটু আপনার সাহায্য নিয়ে এই বেগটা হিসাব করতে চাই একটু ভিন্নভাবে। তো যখন এই লোকটা ভি বেগে অগ্রসর হলো, তখনও বললো হ্যাঁ এই যে ডিএল যে অংশটা, এটা তো আর স্থির নাই, এটা তো উল্টা দিকে ভি বেগে যাচ্ছে, কারণ বেটা তো নিজেই ভি বেগে গতিশীল। তাহলে সেই স্থির কোনো বস্তুকে দেখলে কি বলবে? উল্টা দিকে ভি বেগে যাচ্ছে। শুধু তাই না, এটা তো একটা কার্ভের মতন না, সো ওর কাছে দেখে মনে হবে যে ভি যেই বেগে সেটা মুভ করতেছে সেটা একটা বৃত্তাকার পথে, ডিএল অংশটা একটা বৃত্তাকার পথে ভি বেগে অগ্রসর হচ্ছে। সো যদি বৃত্তাকার পথে অগ্রসর হয়, আমরা জানি কেন্দ্রমুখী বল কাউকে না কাউকে প্রোভাইড করতে হবে। সো কে প্রোভাইড করছে? এটাই দেখলাম যে আমাদের এই যে তারটা ছিল, তারের দুইটা অংশে টি কাজ করছে, কারণ ভাই টান বল তো আছেই, এখানে একটা টান বল না থাকলে তো কখনোই তরঙ্গ এক পাশ থেকে আরেক পাশে যাবে না। সো এই টান বল দুইটা পরস্পর সমান। কেন সমান? কারণ আমরা খুব অল্প দৈর্ঘ্য ধরে নিছি। এই টান বলের দুইটা উপাংশে ভাগ করলাম, টি কস থিটা সমান বলে কাটাকাটি হয়ে গেল, টি সাইন থিটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের মূলত কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। এরপরে পুরোটা ম্যাথমেটিক্যাল পার্ট। সো আমাদের এখান থেকে থিটার মান খুব ক্ষুদ্র হলে এটা লেখা যায়
ডিএম ভি স্কোয়ার বাই আর, এফসি সমান কেন্দ্রমুখী বল সমান এম ভি স্কোয়ার বাই আর। আমাদের এই ক্ষুদ্র দৈর্ঘ্যের ভর ধরে নিছিলাম ডিএম। সো একক দৈর্ঘ্যের ভর যদি হয় মিউ, ডিএল দৈর্ঘ্যের ভর হবে মিউ ইন্টু ডিএল। তাহলে এখানে ডিএম এর জায়গায় মিউ ইন্টু ডিএল বসালাম, ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এখান থেকে দেখো থিটা থিটা কাটাকাটি যদি হয়ে যায় তাহলে টি সমান সমান আমরা পাচ্ছি মিউ ভি স্কোয়ার মিউ ইন্টু ভি স্কোয়ার। ও আচ্ছা, আর ডিএল সমান এই যে চাপ, একটা বৃত্তাকার চাপ এস সমান সমান আর থিটা, এটা তো আমরা জানি নাকি? এই এস ইজ ইকুয়ালস টু আর থিটা। এই যে দেখো, এই বৃত্তচাপ যদি এস হয়, ব্যাসার্ধ যদি আর হয়, এটা যদি থিটা হয়, তাহলে কি লিখতে পারি? এস ইজ ইকুয়ালস টু আর থিটা। সো আমাদের এখানে এসটা চিন্তা করে দেখো, এস হচ্ছে ডিএল, আর হলো এই ক্যাপিটাল আর থিটা হচ্ছে টোটাল যেই কৌণিক বিচ্যুতিটা সেটা 2r। সো এখান থেকে আমরা ডিএল এর জায়গায় এস ইজ ইকুয়ালস টু আর থিটা আমরা বসালাম, সব কাটাকাটি করে দেখলাম ভি এর মান আসে √/t বাই মিউ, টি ডিভাইডেড বাই মিউ। ঠিক আছে, গুড, ওকে। সো আমরা এটা যদি বুঝি, এইবার আসো আমাদের আসল পড়াশোনা শুরু। আমরা এইবার একটা টানা তার নিব, বুঝছো? একটা টানা তার নিব এবং এই টানা তারের মধ্যে আমরা কি করব? কম্পন সৃষ্টি করব। আমরা কি করব? কম্পন সৃষ্টি করব। তো ভাইয়া বলো তো, যদি কম্পন সৃষ্টি করি, এইখানে আসলে দুইটা পাশ বদ্ধ, তাহলে বদ্ধ হলে যেটা হবে, যখন আমি এপাশ থেকে একটা পালসকে পাঠাবো তখন বিপরীত দিক থেকে আরেকটা পালস আসবে না? সো বলো তো, একটা প্রান্ত থেকে একটা পালস পাঠালাম, রিফ্লেক্ট করে আবার আরেকটা পালস যদি আসে, দুইটা পালস একটার সাথে আরেকটা যখন উপরিপাতিত হবে, মানে একটা মানে পুরা যদি আমরা একটা পালস না পাঠাই, একটা তরঙ্গ পাঠাই, আমরা যদি একটা তরঙ্গ এপাশ থেকে পাঠাই, তাহলে বলো তো ধাক্কা খেয়ে আবার একটা তরঙ্গ এই পাশে ফেরত আসবে না? তো যদি একটা মানে বিপরীতমুখী দুইটা তরঙ্গ যদি এসে উপরিপাতিত হয়, তখন কি ধরনের তরঙ্গের সৃষ্টি হয় বলতো? তখন কি ধরনের তরঙ্গের সৃষ্টি হয় বলতো? স্থির তরঙ্গের সৃষ্টি হয়। আমরা জানি স্থির তরঙ্গের সৃষ্টি হয়। হ্যাঁ রে আরিফুল, মাইনাস নেগেটিভ হবে, কিন্তু আমরা তো মান নিয়ে কাজ করতেছি, আমাদের তো ভি এর মানটা বের করাই মেইন টার্গেট ছিল। ওইটা তো আমরা জাস্ট একটু টেকনিক খাটাইলাম যে হ্যাঁ ওই লোকটাকে একটা ভি বেগে গতিশীল করে দিছি, তারপরে আমরা দেখলাম যে হ্যাঁ ওই ডিএল অংশটা একটা বৃত্তাকার পথে ঘুরছে। আমাদের তো মূলত ভি এর মানটা বের করা নিয়ে কাজ ছিল, ভি এর মানটাই তো তরঙ্গের বেগটা, তাই না? সো জন্য নেগেটিভ দেওয়ার দরকার ওখানে নাই। তাহলে একটা স্থির তরঙ্গের তৈরি হবে। সো আমরা যখন এখানে একটা স্থির তরঙ্গ তৈরি করব, তখন দেখা যাবে একদম সর্বনিম্ন যেই কম্পাঙ্কে তারটা কাঁপতে পারে, সেই কম্পনটাকে আমরা বলবো মূল সুর বা ফান্ডামেন্টাল টোন। মনে আছে যে কোনো একটা ধরো কম্পনের ক্ষেত্রে সবচাইতে কম কম্পাঙ্কের যেই শব্দটা হয় বা সবচাইতে কম কম্পাঙ্কের যে তরঙ্গটা হয়, সেটাকে আমরা কি বলি? ফান্ডামেন্টাল টোন বলি, মূল সুর বলি। আচ্ছা, সো আমরা দেখো এখানে যেটা করলাম যে দুই পাশে দুইটা স্টিক দিয়ে এখানে একটা তারকে টান টান করে দিছি। সো টান টান করে দেওয়ার পরে আমরা এখন এই মাঝখানে কি করলাম? একটা ছোট্ট বাড়ি দিলাম, এরকম মাঝখানে একটা ছোট্ট এরকম টোকা দিলাম। তাহলে মাঝখানে একটা ছোট্ট টোকা দিলে কি কাহিনী হবে, চলো সেইটা আমরা আগে একটু দেখি। যদি আমি মাঝখানে একটা ছোট্ট টোকা দেই, তাহলে দেখো মাঝখানে একটা টোকা দিলে এটা এইভাবে করে কাঁপতে থাকবে। কাহিনী বুঝছো? মাঝখানে যদি ছোট্ট একটা ইয়া দেই, তাহলে এটা এভাবে করে কাঁপতে থাকবে। ছোট্ট একটা টোকা দিই, তাহলে এটা এভাবে করে কাঁপতে থাকবে। একটা জিনিস খেয়াল করছো, এইটা কি কোনো অগ্রগামী তরঙ্গ না এটা একটা স্থির তরঙ্গ? বলতো এই মোশনটা দেখে বলতো এটাকে একটা অগ্রগামী তরঙ্গ নাকি এটা একটা স্থির তরঙ্গ? এইটা একটা স্থির তরঙ্গ, কারণ দেখো তরঙ্গ কি এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে? তরঙ্গ কিন্তু এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে না, ওই যে নিজের জায়গাতে থেকেই সেটা ওঠানামা করছে, অনেকটা গিটারের তারের মতন। সো বলতো একটা খুব কমন প্রশ্ন হইতে পারে, ভাইয়া গিটারের তারে আপনি যদি এখানে মানে গিটারের তারে তো টুংটাং আওয়াজ হয়, সো এই যে টুংটাং আওয়াজ হচ্ছে, ভাই একটা শব্দ বেরোচ্ছে, কিন্তু আমরা তো জানি স্থির তরঙ্গ কি কোনো এনার্জি পাস করতে পারে? স্থির তরঙ্গ সেটা কি কোনো এক পাশ থেকে আরেক পাশে এনার্জি নিয়ে যেতে পারে?
পারে না কিন্তু। তাহলে ভাই গিটারের তারে যদি স্ট্যান্ডিং ওয়েভের তৈরি হয়, সেখান থেকে এনার্জি আকারে শব্দ বের হয়ে যাচ্ছে, এটা আবার কেন হয়, কিভাবে হয়? সো এখানে বিষয়টা হচ্ছে যে দেখো, আমাদের কিন্তু যখন এই তারটা আসলে কাঁপে, তখন কিন্তু এই তারটা নিজেই স্থির তরঙ্গ তৈরি করছে, ঠিক, কিন্তু বলতো তার উপরে নিচে কি বায়ুর স্তম্ভ আছে না, বায়ুর অণু আছে না? সে বায়ুর অণুগুলাকে কি সেটা একটা নির্দিষ্ট কম্পনে কাঁপতে সাহায্য করছে না? সো যখনই বায়ুর কণাগুলা কাঁপবে, তখনই তো শব্দ উৎপন্ন হবে। আমরা যখন, বা শব্দ উৎপন্ন বলতে তখনই শব্দ কিন্তু ট্রান্সমিট করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। আমরা যে শব্দ সৃষ্টি করার পরে আরেকজন যে শুনতে পারে, সেটা কি মাধ্যমে বায়ুর স্তম্ভগুলোর মাধ্যমেই তো শব্দটা এক জায়গা থেকে আরেকটা জায়গাতে যায়। মাধ্যমের কণাগুলাকেই তো আন্দোলিত করে করে শব্দ এক জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছায়, তাই না? সো তাহলে আমাদের এখানে কিন্তু দেখো, এইটা স্থির তরঙ্গ আছে, ঠিক আছে, তারটা স্থির তরঙ্গ, কিন্তু এই তারটা এরকম উপরে নিচে কাঁপাকাঁপির ফলে তার চারপাশের বায়ু স্তম্ভকে কিন্তু সে কাঁপাচ্ছে, এবং এই কম্পনের ফলে কিন্তু আমরা বায়ুতে যে কম্পন, সেই কম্পনের সাউন্ডটা কিন্তু আমরা ওখান থেকে পাই, বাতাস আন্দোলিত হচ্ছে। গুড, তাহলে ওইটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। এখন খেয়াল করো, যখন এটা এইভাবে করে কাঁপছে, তখন আমরা এর ফ্রিকোয়েন্সিটা বের করতে চাই, এর কম্পাঙ্কটা কত সেটা বের করতে চাই। তো ভাইয়া দেখো তো, যদি আমরা এর কম্পাঙ্ক বের করি, এর মোশনটা কেমন হবে? মোশনটা হবে হচ্ছে যেটা দেখলাম এইরকম। সেরকম ডট লাইন দেওয়ার মানে কি? ডট লাইন দেওয়ার মানে এটা উপরে যাচ্ছে নিচে নামছে, উপরে যাচ্ছে নিচে নামছে, উপরে যাচ্ছে নিচে নামছে। এবং আমরা এখানে যেই টোনটা তৈরি করছি, এটা কিন্তু তার পক্ষে, মানে এখানে যে কম্পাঙ্কটা তৈরি হয়েছে, এই কম্পাঙ্কটা আসলে সবচেয়ে কম কম্পাঙ্ক। কেন ভাইয়া সবচেয়ে কম কম্পাঙ্ক কেন? আপাতত একটু মেনে নাও এটা সবচেয়ে কম কম্পাঙ্ক, এরপর আরেকটু আগেই তুমি এটা বুঝে যাবা কেন এটা সবচেয়ে কম কম্পাঙ্ক। কিন্তু ভাইয়া যেই কম্পাঙ্কই হোক না কেন, বলতো এই দুইটা যেহেতু বদ্ধ প্রান্ত, বলতো এইখানে কি আমাদের কখনো অ্যান্টি নোড তৈরি হওয়া সম্ভব? এই দুইটা প্রান্তে কি কখনো অ্যান্টি নোড তৈরি হওয়া সম্ভব, নাকি দুই পাশে সবসময় নোড হবে? এই পাশে থাকবে হচ্ছে নোড, যেটা নিস্পন্দ বিন্দু, এই পাশেও থাকবে হচ্ছে নোড, যেটা নিস্পন্দ বিন্দু। মাঝখানের যে বিন্দুটা থাকবে, এই বিন্দুটা আসলে কি হবে? এটা হবে অ্যান্টিনোড। এবং খেয়াল করো, দুই পাশে যদি নোড তৈরি হয়, তাহলে বলো তো সর্বনিম্ন যে কম্পাঙ্ক তৈরি করা সম্ভব, সেটা কিন্তু এরকম সর্বনিম্ন কিন্তু এরকম একটা লুপই তৈরি করা সম্ভব। আগে দেখো এটা বুঝছো কিনা, যে যখন আমরা দুই পাশে দুইটা নোড তৈরি করতে হবে, মাস্ট, দুইটা নোড তৈরি করা ছাড়া উপায় নাই, এক পাশে নোড এক পাশে অ্যান্টিনোড, এটা তৈরি করা সম্ভব না। তাহলে দুই পাশে যদি নোড তৈরি করা বাধ্যতামূলক হয়, তাহলে এখানে সবচেয়ে কম কয়টা লুপ তৈরি করা যাবে? সবচেয়ে কম কয়টা লুপ তৈরি করা যাবে? একটা লুপই তৈরি করা যাবে না? সবচেয়ে কম কিন্তু একটা লুপই তৈরি করা যাবে, তরঙ্গ না, একটা লুপই তৈরি করা যাবে। তোমাদেরকে আমি পড়াইছিলাম, দেখো তো, নোড টু নোড ডিস্টেন্স কত হয়? λ/2, মনে আছে? নোড টু নোড ডিস্টেন্স হয় λ/2, এবং বলছিলাম মনে আছে কিনা দেখো, একটা অ্যান্টিনোড থেকে একটা নোডের ডিস্টেন্স কত? স্থির তরঙ্গে একটা অ্যান্টিনোড থেকে একটা নোডের ডিস্টেন্স কত হয়? λ/4, তাই না? λ/4। তো ভাইয়া আমরা মনে করলাম আমাদের এখানে তারের যে দৈর্ঘ্যটা আছে, সেই তারের দৈর্ঘ্য হলো স্মল এল। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম, একটু পরে দেখবা মজা আসবে, গিটারে আমরা সেই মজাটা দেখব। সো যদি এটা স্মল এল হয়, তাইলে দেখো আমরা এখান থেকে এটার যে কাঁপতেছে, কাপের কম্পাঙ্ক বের করতে চাই। ভাইয়া কম্পাঙ্ক মানে কোনটা বুঝাচ্ছি? দেখো প্রতি সেকেন্ডে একটা পূর্ণ স্পন্দন, যতগুলো পূর্ণ স্পন্দন দেয় সেটাই তো কম্পাঙ্ক। যেমন এখানে যে এইটাই যে লাফালাফি করতেছে, একটা কম্পনে কম্পিত হচ্ছে, এর একটা ফ্রিকোয়েন্সি আছে না, কম্পাঙ্ক আছে না? তো ওই কম্পাঙ্কটা আমরা আসলে বের করতে চাই, এই কম্পাঙ্কটা আমরা বের করতে চাই। তাহলে দেখো এই কম্পাঙ্ক যখন আমরা বের করব, তখন আমরা জানি v = f λ। তাহলে f সমান সমান কি হবে? f সমান সমান হচ্ছে v/λ হবে। এখন টানা তারের ক্ষেত্রে যে বেগের মানটা হয়, সেটা তো √T/μ, এইটা তো √T/μ। টানা তারের ক্ষেত্রে যে বেগের সমীকরণটা পাই, সেটা তো √T/μ। এখন 1/λ যেটা, এই 1/λ মানটা কত হবে সেইটা আমরা বের করতে চাই। বলো তো দেখি, আমাদের এই যে তারের দৈর্ঘ্যটা,
এই তারের দৈর্ঘ্যটা স্মল এল সমান সমান কি লেখা যায়, λ/2। তাহলে ল্যামডা সমান সমান কি আসে, 2l। তাহলে খেয়াল করো টানা তারের যে কম্পাঙ্কটা, সেই কম্পাঙ্কটাকে আমরা ল্যামডার জায়গায় নিয়ে আসলাম 1/2l, ল্যামডার জায়গায় নিয়ে আসলাম 1/2l ইন্টু এখানে রাখলাম √t/μ। তাহলে খেয়াল করো এইখানে কিন্তু কোনো বেগ নাই, কোনো ল্যামডা নাই, সম্পূর্ণ প্রপার্টিগুলাই কিন্তু দেখো তারের প্রপার্টি, যে তারের দৈর্ঘ্য কত তার উপর কম্পাঙ্ক নির্ভর করছে, তারের ভর কত তার উপর কম্পাঙ্ক নির্ভর করছে, তারের টান বল কত তার উপর কম্পাঙ্ক নির্ভর করছে। এবং এইখান থেকে আমরা যে কম্পাঙ্কটা পেলাম, এই কম্পাঙ্কটাকে আমরা বলি মূল সুর, মূল সুরের কম্পাঙ্ক। এইটাকে আমরা বলি মূল সুরের কম্পাঙ্ক বা ফান্ডামেন্টাল টোন, ফান্ডামেন্টাল টোন। এটাকে বলো তো কি বলা যায়, ফার্স্ট হারমোনিক বলা যায় না? এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে ফার্স্ট হারমোনিক, এইটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে ফার্স্ট হারমোনিক। দেখো যেটা বলছিলাম যে সর্বনিম্ন কিন্তু একটা লুপই তৈরি করা যায়, এবং আমাদের এই কম্পন যেটা তৈরি হবে এটাই কিন্তু সর্বনিম্ন কম্পাঙ্ক। সর্বনিম্ন কম্পাঙ্ক কেন সর্বনিম্ন কম্পাঙ্ক, এর থেকে কেন আরো ছোট কম্পাঙ্ক সম্ভব না, সেটাই আসবো একটু পরে। এটা হলো সর্বনিম্ন কম্পাঙ্কটা। সো এই কম্পাঙ্কের ভ্যালু দেখো 1/2l √t/μ। এখন আসো তো দেখি যে এল এর মান যদি বৃদ্ধি করা হয় তাহলে ফ্রিকোয়েন্সি কি পরিবর্তন হবে না? ফ্রিকোয়েন্সি তো পরিবর্তন হওয়ার কথা। তাহলে একটু খেয়াল করো তো, আমাদের এখানে একটা গিটার আছে, একটা গিটার আছে দেখো। সো এই গিটারের মধ্যে আমরা একটা কাজ করব, খেয়াল করো এখানে আচ্ছা সাউন্ড এমনি শুনতে পাবা আশা করি, সাউন্ড আশা করি এমনি শুনতে পারবা। খেয়াল করো এইখানে আমরা কি করছি, এই যে গিটারের যে তারটা, সেই গিটারের তারের মধ্যে এই জায়গাটাতে আমরা ধরে, এই জায়গাটাতে ধরে একটা কম্পন তৈরি করছি। তাহলে একটা স্থির তরঙ্গ তৈরি হয়েছে, এরকম একটা স্থির তরঙ্গ তৈরি হয়েছে। তো এই স্থির তরঙ্গটায় আমরা যদি সাউন্ড শুনতে চাই কেমন সাউন্ড হবে, তাহলে দেখো সাউন্ডটা কেমন হয়। এবং দেখো আমি যদি এখানে ফিঙ্গার পজিশনটা চেঞ্জ করি, দেখো ভাইয়া ফিঙ্গার পজিশনটা চেঞ্জ করা মানে কি, তার লেংথ চেঞ্জ করা, ঠিক না? ফিঙ্গার পজিশনটা চেঞ্জ করা মানে আমাদের ওই তারের দৈর্ঘ্যটা পরিবর্তন করা। সো বলো তো দেখো খেয়াল করে, যখন দৈর্ঘ্যটা বড় তখন দেখছো মানে যখন একদম এইটার সাথে লাগানো তখন দেখছো এটার কম্পনটা কত কম। এটাই হওয়ার কথা না, যে এল এর মান যদি কমাই দেই, এল এর মান যদি বাড়াই দেই, তাহলে ফ্রিকোয়েন্সি কি হওয়ার কথা, কমে যাওয়ার কথা। দেখো এক্স্যাক্টলি তাই হচ্ছে। এবং সাউন্ডটা খেয়াল করো, কম্পাঙ্ক যদি চেঞ্জ হয় তাহলে সাউন্ডও কি হয়ে যাবে বলো তো? 256 হার্টজের সাউন্ড যেটা শুনতে লাগবে, 400 হার্টজের সাউন্ড কি একই রকম শুনতে লাগবে না? সাউন্ড কিন্তু হার্টজ যদি চেঞ্জ হয়ে যায় সাউন্ড কিন্তু ডিফারেন্ট লাগবে। সো আমরা এখান থেকে দেখো যখন এরকম লম্বা তার এল তৈরি করলাম, এল এর মান যদি বড় হয় তখন কিন্তু ফ্রিকোয়েন্সি ছোট হয়ে যাওয়ার কথা বা ফ্রিকোয়েন্সি কমে যাওয়ার কথা। তুমি খেয়াল করো ফ্রিকোয়েন্সিকে আসলেই কমে গেছে না, আসলেই কমে গেছে না। এবার যদি আমি ফিঙ্গার পজিশনটাকে এই পাশে নিয়ে আসি অর্থাৎ এল ছোট করি, তাহলে দেখো ফ্রিকোয়েন্সি কিন্তু আগের থেকে বেড়ে গেছে, ফ্রিকোয়েন্সি আগের থেকে বেড়ে গেছে। এখানে অবস্থায় দেখো ফ্রিকোয়েন্সি কত কম, আর এখানে দেখো ফ্রিকোয়েন্সি দেখো কত ফাস্ট। এবং সাউন্ডও যখন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে সাউন্ডও চেঞ্জ হওয়ার কথা। এই দেখো বুঝতে পারছো? সো এল চেঞ্জ হলে সাউন্ড যে চেঞ্জ হচ্ছে, আশা করি বুঝছো। ঠিক আছে, এইবার আসো, আমরা তো এইটা একদম ফান্ডামেন্টাল একটা টোন তৈরি করছি, আমরা তো এইটা ফান্ডামেন্টাল একটা টোন তৈরি করছি, কিন্তু কিন্তু খেয়াল করো আমরা এখন চাইলে এখানে আরো অনেকগুলো হারমোনিক তৈরি করতে পারি, আরো অনেকগুলো উপসুর তৈরি করতে পারি। এই উপসুর কি ছিল ভুলে গেছো? উপসুর কি ছিল? উপসুর ছিল মূল সুর বাদে বাকি যেই কম্পাঙ্কগুলো তৈরি করা যায় সেইটাকে আমরা বলি উপসুর।
তাই না, মূল বাদে। সো আমরা এখানে তো কেবল মূল সুর তৈরি করলাম, এখন আমরা এখান থেকে আরো বিভিন্ন রকম উপসুর তৈরি করতে পারবো। যেমন দেখো, যদি আমি এইবার একটা কাজ করি, ধরো এবার একটা কাজ করি, এই যে এখানে যে দৈর্ঘ্যটা আমরা নিছিলাম না, সামনে আরো মজা আছে, একটু লক্ষ্য করো ভাই, ভাল লাগবে দেখবা। দেখো এই দুই পাশে হচ্ছে মনে করো আমাদের দুইটা তার রাখা। সো এইখান থেকে আমরা এটাকে দড়ি দিয়ে বেঁধে দিছি। বেঁধে দেওয়ার পরে এবার একটা কাজ করব। আমাদের বলতো সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি আমরা পাইছিলাম কিভাবে? দুই পাশের নোট তৈরি হয়েছিল, মাঝখানে অ্যান্টিনোট তৈরি হয়েছিল। এইবার আমরা কি করলাম, মাঝখানে একদম ঠিক মাঝখানে আমরা এরকম করে আঙুল দিয়ে ধরে রাখবো, মাঝখানে আঙুল দিয়ে ধরে রাখবো। ধরে রাখার পরে এই যে বাকি অংশ আছে এইখানে যদি আমরা আবার একটা গুতা দিই, এইখানে যদি আমরা আবার একটা গুতা দিই মাঝখানে ধরে রেখে, তাহলে ভাইয়া বলতো আমাদের এই পাশে কি আরেকটা নোট তৈরি হবে না? যেখানে আমি ধরে আছি সেই জায়গাটি একটা নোট তৈরি হবে না? তাহলে খেয়াল করো, এখন এই পাশে একটা নোট, এইখানে একটা নোট, এইখানে একটা নোট, আর মাঝখানের অঞ্চলগুলোতে অ্যান্টিনোট তৈরি হবে। সো তখন কম্পনটা এরকম হবে। তখন কম্পনটা এইরকম হতে থাকবে, বুঝতে পারছো? তখন কম্পনটা এরকম হতে থাকবে। দেখো তাহলে কম্পনটা কেমন হবে, যদি আমি এখানে 1 না দিয়ে 2 দেই, তখন খেয়াল করো এই যে মাঝখানটা আরেকটা নোট তৈরি হয়েছে এবং এইখানে আরেকটা তারা এইভাবে করে দুলছে। তো এইটার বলতো কম্পাঙ্ক কি আগের থেকে কম না বেশি? বলতো এই স্পিডটা দেখে তুমি বোঝার চেষ্টা করো। বলতো এইখানে তার কম্পাঙ্ক যেমন, যখন 2 দিছি তখন কি কম্পাঙ্ক আগের চেয়ে কমছে না বাড়ছে? বলতো কম্পাঙ্ক আগের চেয়ে কমছে না বাড়ছে? কম্পাঙ্ক কিন্তু আগের থেকে বাড়ছে। সো যদি কম্পাঙ্ক বাড়ে, বলতো 3 দিলে কি আরো বাড়ার কথা না? দেখি তো, দেখো 3 দিলে আরো বাড়তেছে, 4 দিলে আরো বাড়তেছে, 5 দিলে আরো বাড়ছে, 6 দিলে আরো বাড়ছে। তাহলে দেখো যেইটা সর্বনিম্ন কম্পন এটাকেই আমরা মূল সুর বলি। এর থেকে কি কম কম্পন সম্ভব? দুই পাশে নোড রেখে এর থেকে কি ছোট কম্পাঙ্ক সম্ভব? সম্ভব না। এটাই সবচাইতে কিন্তু ছোট কম্পাঙ্ক। সো আমরা যদি এবার 2 তৈরি করি, তাইলে ভাইয়া একটু দেখি তো, বলো তো এবার নোট টু নোট ডিস্টেন্স কত? এইটুকু হচ্ছে λ/2, এইটুকু হচ্ছে λ/2। তার মানে এখানে আসলো 2λ/2, এইটার সমান সমান l। আমি 2 কাটবো না, কারণ আছে ল্যামডা সমান সমান তাহলে আসবে 12/2, ল্যামডা সমান আসবে 12/2। তাহলে দেখি তো এইখানে আমাদের f এর মানটা কত হয়? f সমান সমান ছিল v ডিভাইডেড বাই ল্যামডা, v এর মান হচ্ছে √t ডিভাইডেড বাই মিউ, এবং 1/λ মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই 2l। খেয়াল করো আগে ছিল 1/12 ইন্টু √t বাই মিউ, এখন হয়েছে 2/12 √t বাই মিউ। সো এইটা ছিল আমাদের প্রথম হারমোনিক f1। এইটা হচ্ছে আমাদের দেখো দ্বিগুণ হয়ে গেছে না f1 এর? এইটা হচ্ছে আমাদের সেকেন্ড হারমোনিক। দেখো এই যে 2 যেহেতু, এটাকে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু f1 বলতে পারি। সো এটা ছিল ফান্ডামেন্টাল টোন। ফান্ডামেন্টাল টোনের দ্বিগুণ যেই টোনটা সেটাকে আমরা বলি কি? ফান্ডামেন্টাল টোনের দ্বিগুণ যেই টোনটা সেটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ড হারমোনিক। সেকেন্ড হারমোনিক, বুঝতে পারছো? এটাকে আমরা বলছি সেকেন্ড হারমোনিক। ওকে, চলো একটু দেখে আসি সেকেন্ড হারমোনিকের জন্য সাউন্ডটা কেমন হয়। এটার সাউন্ড এরকম গেল, সেকেন্ড হারমোনিকের জন্য সাউন্ড কেমন হয় দেখি। দেখছো? ফিঙ্গার পজিশন যদি চেঞ্জ করি, দেখো কম্পাঙ্ক কি আস্তে আস্তে বাড়ছে না কমছে? কম্পাঙ্ক আস্তে আস্তে বাড়ছে না কমছে? যত দৈর্ঘ্য বৃদ্ধি করছো তত কিন্তু কম্পাঙ্ক, যত দৈর্ঘ্য হ্রাস করছো কম্পাঙ্ক বাড়ছে, যতখানি দৈর্ঘ্য বৃদ্ধি করছো কম্পাঙ্ক আস্তে আস্তে কমে যাচ্ছে। সো ব্যস্তানুপাতিক হওয়ার কথা, সেটাই তো হয়েছে। ওকে, তাইলে আমরা দেখলাম যে f2 এর জন্য এখানে আসলো 2 ইন্টু f1। এবার আসো আমরা আরেকটা জিনিস বলি, দাঁড়াও। সেটা হচ্ছে এই যে ফার্স্ট হারমোনিক যেটা আছে এটা তো মূল সুর গেল। সেকেন্ড হারমোনিক, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি সেকেন্ড হারমোনিক। সেকেন্ড হারমোনিক, বা এটাকে আরেকটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে ফার্স্ট ওভারটোন। ফার্স্ট ওভারটোন বা প্রথম উপসুর। প্রথম উপসুর, বুঝতে পারছো? সেকেন্ড হারমোনিক বা ফার্স্ট ওভারটোন। দেখো এই গিটারের ক্ষেত্রে কিন্তু আমরা ওর যে নিজস্ব কম্পাঙ্ক,
ওই তারের যে নিজস্ব ফ্রিকোয়েন্সি, মূল ফ্রিকোয়েন্সি, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বা ফ্রি ফ্রিকোয়েন্সি, যেটা ফ্রি ভাইব্রেশন যেটা ছিল, সেই ফ্রি ভাইব্রেশনেই কিন্তু ও মুভ করতেছে। ওর নিজের পক্ষে কিন্তু অন্য কোনো কম্পনে কাঁপা সম্ভব না। মানে ওকে তো আমরা কোনো পরবশ কম্পন দিচ্ছি না, তাই না? একদম ক্লাস শুরুতে যে বললাম, মূল কম্পন, পরবশ কম্পন, অনুনাদ। সো আমরা তো যখন একটা তারের, গিটারের তারের উপরে একটা টোকা দিচ্ছি, তখন তো তারটা তার নিজস্ব কম্পাঙ্কে কাঁপতে থাকবে। তো আমাদের ওই তারের পক্ষে কিন্তু দেখো ফার্স্ট হারমোনিক তৈরি করা সম্ভব, ওই তারের পক্ষে কিন্তু সেকেন্ড হারমোনিক তৈরি করা সম্ভব। এবং সেকেন্ড হারমোনিকটা কি আমরা নাম দিছি কি? ফার্স্ট ওভারটোন। ফার্স্ট ওভারটোন, হ্যাঁ, গেল। এবার আসো থার্ড ওভারটোন যেটা, সেটা একটু দেখি সেটা কেমন হবে। সো একই প্রসেসে যখন আমরা থার্ড ওভারটোনটা নিয়ে আলোচনা করব, যখন আমরা থার্ড ওভারটোনটা নিয়ে আলোচনা করব, তখন লক্ষ্য করো, বলো তো, ফার্স্ট হারমোনিকে লুপ ছিল একটা, সেকেন্ড হারমোনিকে লুপ হয়েছে দুইটা, থার্ড হারমোনিকে লুপ থাকবে কয়টা? থার্ড হারমোনিকে লুপ থাকবে কয়টা? তিনটা হওয়ার কথা। সো আমরা দেখব যে এইখানে একটা, এই যে, সো আমরা দেখব এখানে ঠিক আছে, এইরকম ভাবে সেটা কাঁপতে থাকবে। কম্পনটা কেমন হবে দেখো, কম্পনটা কেমন হবে যদি 3 দিয়ে দেই, তাহলে দেখো এই যে এরকম করে সেটা ওঠানামা করবে। তাহলে দেখি থার্ড হারমোনিকের জন্য আমাদের ফ্রিকোয়েন্সিটা আসলে কত হয়। সো এটা হচ্ছে থার্ড হারমোনিক। থার্ড হারমোনিক বা যেটাকে আমরা বলছি সেকেন্ড ওভারটোন। সেকেন্ড ওভারটোন। তাহলে বলো তো, নোট টু নোট যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স λ/2, এই ডিস্টেন্স হচ্ছে λ/2। তাহলে এখান থেকে কয়টা λ/2 লাগছে? দুইটা, তিনটা। সো টোটাল এল দৈর্ঘ্য কভার করতে, টোটাল এল দৈর্ঘ্য কভার করতে, টোটাল এল দৈর্ঘ্য কভার করতে 3টা λ/2 লাগছে। তাহলে ল্যামডার ভ্যালু হচ্ছে 2l ডিভাইডেড বাই 3। তাহলে এফ সমান সমান আমাদের তো v/λ, ল্যামডা মানে হচ্ছে 3 ডিভাইডেড বাই 2l আসলো, আর এটা হচ্ছে √t ডিভাইডেড বাই মিউ। তাহলে খেয়াল করো, এটা কিন্তু আমাদের সেই 3f1। তাহলে একইভাবে ভাইয়া আমরা যদি আরো পরের ফ্রিকোয়েন্সিগুলো দেখতে চাই, যে n তম, এটা তো 3, n তম ফ্রিকোয়েন্সি যদি পেতে চাই বা n তম হারমোনিক যদি পেতে চাই, তাহলে এখানে কত আসবে? n/12, n/12 √t/μ বা n ইন্টু f1। এটা হচ্ছে n তম হারমোনিকের ফ্রিকোয়েন্সি, n তম হারমোনিকের ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, n তম হারমোনিকের ফ্রিকোয়েন্সি হচ্ছে এইটা। এই শুনতে পাও নাই তোমরা? আমি যে ইয়া দিলাম, সাউন্ড কি যায় নাই? হাই হাই, একটু জানাও তো, এই যে সাউন্ড শুনতে পাইছো? তাই এরা এই যে কয়েকজন কমেন্ট করছে, ভাইয়া শুনতে পারতেছি না, কি বুঝলাম না। আচ্ছা, ওকে। সো আমরা fn সমান সমান n ইন্টু f1 এটা বুঝলাম। সো তাহলে f এর যে মানটা, f এর যে ভ্যালুটা, বলতো n/f1, এটা হচ্ছে n তম হারমোনিক। তাহলে এটা কত নাম্বার ওভারটোন হবে, কত নাম্বার উপসুর হবে? এইটা কিন্তু আমাদের nth হারমোনিক বা সেকেন্ড ওভারটোন, তাই না? যেটা হচ্ছে nth হারমোনিক, nth হারমোনিক এর যে ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে n-1th তোমার হচ্ছে ওভারটোন। দুইটার ফ্রিকোয়েন্সি কিন্তু সেম, nth হারমোনিকের যে ফ্রিকোয়েন্সি আর nth ওভারটোনের যে ফ্রিকোয়েন্সি, দুইটার ফ্রিকোয়েন্সি কিন্তু পরস্পর সমান। বুঝতে পারছো? এখন তুমি বলতে পারো, তোমার কাছে একটা প্রশ্ন আমি বলি, তোমার একটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, আমরা তো জানি ওভারটোন মানে হচ্ছে মূল সুর বাদে বাকি যেই সুরগুলা তৈরি করা সম্ভব, সেটাকে আমরা ওভারটোন বলি। তো ভাইয়া, আমাদের এই যে f1 আর 2 ইন্টু f1, অর্থাৎ ফার্স্ট হারমোনিক আর সেকেন্ড হারমোনিকের মাঝখানে আর কি কোনো ওভারটোন তৈরি করা যায় না?
কথা দেখো কি বললাম, যে ভাইয়া F1 আর হচ্ছে F2, F1 এর যে কম্পাঙ্ক এটা মনে করলাম সাপোজ 256 হার্জ, F2 যেটা সেকেন্ড হারমোনিক এটা তাহলে কত হবে 512 হার্জ। কারণ আমার প্রশ্ন হচ্ছে এইটাকেই আমরা ফার্স্ট ওভারটোন বলছি, কিন্তু ভাইয়া এর থেকে কি আরো কম কম্পাঙ্ক পাওয়া তাইলে সম্ভব না গিটারের তার থেকে? এর থেকে কি আর কম কম্পাঙ্কের গিটারের তারে আমরা কি আর পাবো না, কম্পাঙ্ক পাবো না? উত্তর হচ্ছে না। কারণ কি বললাম, এটাই তখন একবার এক লাইনে বলে গেছিলাম। আমরা কি বললাম বলতো, যে প্রত্যেকটা বস্তুই কিন্তু নিজের একটা কম্পনে কম্পিত হতে থাকে। সো যখন তুমি ফার্স্ট হারমোনিক তৈরি করছো তখন যেভাবেই কাঁপাও, আস্তে কাঁপাও আর জোরে কাঁপাও, তার কম্পাঙ্ক কিন্তু একটাই ফিক্স থাকবে, যেইটাকে আমরা বলছি তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। যখন দুই পাশে দুইটা নোট তৈরি হবে তখন কিন্তু সে একটা নির্দিষ্ট কম্পনেই কম্পিত হতে থাকবে, অন্য কোনো কম্পনে কিন্তু কম্পিত করা যাবে না। তার একটা ফ্রিকোয়েন্সি থাকবে যদি দুই পাশে দুইটা নোটই শুধুমাত্র থাকে। এরপরে আসো, যখন আমরা মাঝখানে একটা নোটকে নিয়ে আসলাম তখনও তার পক্ষে কেবলমাত্র এই F2 কম্পাঙ্কই তৈরি করা সম্ভব, তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হচ্ছে এই F2। সো এর থেকে কম আর কোনো ফ্রিকোয়েন্সিতে আসলে সে দুলবেই না। সো তাহলে ওভারটোনটা কিন্তু এটা প্রথম ওভারটোন হিসেবে এটাইকেই আমরা পাচ্ছি, যেটা মূলত সেকেন্ড হারমোনিক। কথা বুঝছো? কিন্তু সকল ক্ষেত্রে তাইলে বলতো, এই যে আমরা বাদ্যযন্ত্রের ক্ষেত্রে যেটা দেখছিলাম বলতো, এই বাদ্যযন্ত্রের এই যে এই এক্সাম্পলটার সাথে একটু মিলানোর চেষ্টা করো বলতো। 256টা ছিল ফার্স্ট হারমোনিক, এটা কি কোনো উপসুর? না। 268টা কি সেকেন্ড হারমোনিক ছিল বলতো? 268 কি সেকেন্ড হারমোনিক ছিল? না, সেকেন্ড হারমোনিক তো 512, এটার দ্বিগুণটা, এটা সেকেন্ড হারমোনিক। তাহলে এইটা কিন্তু ফার্স্ট ওভারটোন বা উপসুর, এটা দ্বিতীয় উপসুর, এটা তৃতীয় উপসুর। সো এইটা একটা ডিফারেন্ট কেস ছিল তখন। কিন্তু আমরা গিটারের ক্ষেত্রে যেটা বললাম, বা যে কোনো একটা টানাতারের ক্ষেত্রে যেটা বললাম, যখন আমরা এই তারটাকে ধরে কাঁপাইছি, দুই পাশে একটা নোট, দুইটা নোট রেখে যখন আমরা কাঁপাবো তখন কিন্তু তার পক্ষে একটা মাত্র কম্পন দেওয়াই সম্ভব, ডিফারেন্ট কোনো ওভারটোন দেওয়া সম্ভবই না। কারণ প্রত্যেকটা বস্তুরই তো একটা নিজস্ব কম্পাঙ্ক আছে, প্রত্যেকটা বস্তুরই তো একটা মানে ওই যে কি বলবো, তার একটা নিজের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, সেই ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে সে মুভ করবে তখন। ওকে, সো দেখো আমরা এখান থেকে যেটা দেখলাম, যে যখন আমরা বিভিন্ন টাইপের তৈরি করতে চাই, যে এল যদি চেঞ্জ করে দেই, এল চেঞ্জ করে দিলে কম্পাঙ্ক চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এল বৃদ্ধি করলেও কম্পাঙ্ক চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং দেখো কম্পাঙ্ক আগের থেকে বেড়ে গেছে। আর যখন এল বাড়াই দিচ্ছি তখন কম্পাঙ্ক দেখো কমে গেছে, এবং এই কম্পাঙ্কর ভ্যালুটা দেখো যখন 4-এ যাচ্ছি তখন স্পিড আরো বেড়ে যাচ্ছে। স্পিড দেখো 4-এ গেলে আরো বেড়ে যাচ্ছে, 5-এ দিলে আরো বেড়ে যাচ্ছে, 6-এ দিলে স্পিড আরো বেড়ে যাচ্ছে, কম্পাঙ্ক আরো বেড়ে যাচ্ছে। সো এটা হলো সিক্সথ হারমোনিক, দেখো 6টা লুপ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা লুপ। এটা ফিফথ হারমোনিক, 1টা 2টা 3টা 4টা 5টা। সো তুমি যখন এখানে যখন ফিফথ হারমোনিক তৈরি হবে এবং ফোর্থ হারমোনিক তৈরি হবে, এই দুইটার মাঝখানে কিন্তু আর কোনো কম্পাঙ্ক পাওয়া যাবে না। তাই এটা হলো ফার্স্ট হারমোনিক, এটা হলো সেকেন্ড হারমোনিক বা অক্টেট বা ফার্স্ট ওভারটোন, এটা হলো থার্ড হারমোনিক সেকেন্ড ওভারটোন, ফোর্থ হারমোনিক থার্ড ওভারটোন, ফিফথ হারমোনিক ফোর্থ ওভারটোন, সিক্সথ হারমোনিক ফিফথ ওভারটোন। কথা বুঝছো? আর একটা আচ্ছা হ্যাঁ, এটার ক্ষেত্রে দেখো 25-এ এটা সর্বোচ্চ বিস্তারে নামছে। হ্যাঁ, সো আমরা যদি এটাকে 50 করে দেই, আচ্ছা এটা দেখে লাভ নাই, এটা দেখে লাভ নেই, আরেকটা ছিল ওইটা, আচ্ছা অসুবিধা নেই, ওটা আজকের জন্য না হলেও হবে, সমস্যা নাই, ওটা দেখাতে পারলে ভালো হতো, দেখি নেক্সট ক্লাসে পারলে নিয়ে আসবো না। সো আমরা বুঝলাম যে আসলে গিটারের ক্ষেত্রে আমাদের এই যে বিভিন্ন হারমোনিক এবং ওভারটোন, এইগুলা বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি। কথা কি বুঝেছো বাচ্চারা? বলো, কথা কি বুঝেছো? সো আমরা আজকে যেটা দেখলাম স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে, আমরা আজকে যেটা দেখলাম ভাইয়া, সেটা হচ্ছে দুই পাশে যদি আমরা বদ্ধ প্রান্ত রাখি তাহলে স্ট্যান্ডিং ওয়েভটা কিভাবে পরিবর্তন হবে। আমরা সামনের থিওরি যেটা থাকবে সেইখানে আমরা দেখব একটা বায়ু স্তম্ভের জন্য কি হয়, যে বায়ু স্তম্ভের যদি এক মুখ খোলা থাকে আরেক মুখ বদ্ধ থাকে, তাহলে আমরা শব্দ তরঙ্গ সৃষ্টি করলে সেইখানে আমাদের হারমোনিকগুলা কিভাবে আমরা পাবো, ওভারটোনগুলা কিভাবে আমরা পাবো। যদি দুইমুখী খোলা থাকে
তাহলে আমরা কিভাবে ওভারটোন পাবো, আমাদের ফার্স্ট মানে সেকেন্ড হারমোনিক কি পরিমাণ হবে, থার্ড হারমোনিক কি পরিমাণ পাবো, আদৌ কি সেকেন্ড হারমোনিক পাবো কিনা, নাকি থার্ড হারমোনিকই থাকবে। সো এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো। সো দেখো আমরা কিন্তু যখন স্ট্যান্ডিং ওয়েভ পড়ছিলাম তখন আমরা ওই যে একটা ওয়েভ গেল, রিফ্লেক্ট হয়ে আসলো, তারপরে উপরিপাতনের ফলে তাদের কম্পন কেমন ছিল সেগুলো আমরা নিয়ে আলোচনা করছিলাম। সো এখানে কিন্তু এই তিনটা পসিবল কেসই আছে। একটা হচ্ছে দুই প্রান্ত বদ্ধ, একটা হচ্ছে এক প্রান্ত বদ্ধ আরেক প্রান্ত খোলা, আরেকটা হচ্ছে দুই প্রান্তই খোলা। সো যদি দুইটা প্রান্ত খোলা থাকে তখন আমাদের এই হারমোনিকগুলা কেমন হয়, যদি এক প্রান্ত বদ্ধ আরেক প্রান্ত খোলা থাকে তাহলে হারমোনিকগুলা কেমন হয়, সেইগুলো আমরা দেখব। কথা কি বুঝতে পারছো? কথা কি বুঝতে পারছো বলো তো? গুড। সো তাহলে আমরা আজকে এই পর্যন্ত শেষ করব, কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে প্লিজ এই পার্টটা এখনই একবার রিভাইজ করো, এবং যা যা প্রশ্ন আছে ভাইয়া, যা যা প্রশ্ন আছে এগুলা আমি আজ এখনই কমেন্ট করতেছি, একটা পোস্ট দিচ্ছি, এটা নিচে তোমরা একটু জানাও, মনে যা যা প্রশ্ন আছে জানাও। আর আরেকটা বিষয়, এই টপিকগুলা যেহেতু প্রথমবারের জন্য পড়তেছো তাই খুব স্বাভাবিক জিনিসগুলা প্রথম ধাক্কায় কঠিন লাগতে পারে, কিন্তু একটু যদি ঠান্ডা মাথায় এই রেকর্ড ক্লাসটাই জাস্ট আরেকবার করো, তুমি দেখবা সব ক্লিয়ার হয়ে গেছে। বা যদি নোট খাতাটাই দেখো তাইলেও দেখবা সব ক্লিয়ার হয়ে গেছে। বুঝেছ? এগুলা কি সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট? হ্যাঁ, সিকিউ এর জন্য এখান থেকে অনেকভাবে পেঁচায় প্রশ্ন দেয়। আমরা তো এখনো ম্যাথের মধ্যে ঢুকিই নাই, আমরা তো থিওরি পার্ট নিয়েই আলোচনা করতেছি এখনো। সো থিওরিগুলা তুমি যদি আসলে বই পড়তে যাও, বই পড়ে আসলে কিছু বোঝাটা খুব কঠিন, বইয়ের ভাষাগুলো অনেক জটিল। সো তোমার এই যে এই দ্বিমুখ খোলা যেই নলটা, এটা যেটা বললাম দুই মুখ বন্ধের যেটা, এইটা এমন ছাড়া ছাড়াভাবে বলছে, বিশ্বাস করো আমি যখন ইন্টারে পড়ছি এবং বই পড়ছি আমি এগুলো কিছুই বুঝি নাই একদম অনেস্টলি। মানে তোমার এই যে হারমোনিকের যে বিষয়গুলা, এগুলো যে সাউন্ড যে এমনি কইরা চেঞ্জ হয়, দুইটা ফ্রিকোয়েন্সি যে এভাবে করে চেঞ্জ হয়, এটা কিন্তু আইডিয়াই ছিল না আমার। তো বিষয় হচ্ছে এই জিনিসগুলা প্রথম ধাক্কায় যেহেতু জেনে যাচ্ছ, এটাকে ইউটিলাইজ করার চেষ্টা করো। দেখবা যদি রিলেট করতে পারো তাহলে মনে থাকবে, সহজ লাগবে আরও আগের থেকে। বুঝতে পারছো? এই কয়টা ক্লাস লাগবে দেখি, কয়টা ক্লাস লাগবে এটা নিয়ে চিন্তা করো না। তোমাদের হচ্ছে হয়তোবা আমরা তো 10টার কথা বলছিলাম, 14-15টা লাগতে পারে, কিন্তু আমরা একটু ভালোভাবেই শেষ করি, একটু সময় দিয়ে শেষ করি। বুঝতে পারছো? ঠিক আছে, তাইলে থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে ইনশাল্লাহ আগামী বুধবার। বুধবার বলতেছি, আগামী রবিবার মঙ্গলবার আমার ক্লাস থাকবে, তারপরে বৃহস্পতি শুক্রবার আবার তোমাদের অপূর্ব ভাইয়া নিবে। হ্যাঁ, এই রবি মঙ্গলবারে ভাইয়ার ক্লাস আছে, আমি ফ্রি আছি, আবার বৃহস্পতিবারে শুক্রবারে আমার ক্লাস, ভাইয়ার আবার ফ্রি আছে। তো এই মাসের রুটিনটা একটু এরকম উলটপালট হচ্ছে, সামনের মাস থেকে আবার দেখবা ফিক্স রুটিনে চলে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তাহলে আগামী রোববারে আবার আমার ক্লাস আছে, একটু দেখে আসো এগুলা। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।